আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্ট প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা তোমাদের পূর্ণমান থাকবে 15। এর আগে তোমাদের প্রতিটি সাবজেক্টের ক্লাস আলাদা আলাদাভাবে করানো হয়ে গেছে। এইখানে তোমরা একসঙ্গে সবকটি সাবজেক্ট পেতে চলেছ। কোনো কোনো সাবজেক্টে তোমরা দুটো করে সেটও এখানে কিন্তু পেয়ে যাবে। দেখে নাও, এখানে তোমরা বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, স্বাস্থ্য শিক্ষার প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা যেহেতু একটু বড় হবে, তাই জন্য তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিও শুরু করার বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 15 এবং এর জন্য তোমার সময় হবে 30 মিনিট। তো এই যে ভিডিও শুরু করার আগে আমি আলোচনা করব তোমাদের কোন কোন চ্যাপ্টার সিলেবাসে থাকছে এবং সেখান থেকে কত নম্বরের কী কী টাইপের প্রশ্ন আসতে চলেছে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে সবাই মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। দেখো, তোমাদের প্রথম পর্যায়ে যেটা আছে, সাহিত্য মেলার মধ্যে থাকবে বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথ চলতি, একটি চড়ুই পাখি। এরপর ছোটদের পথের পাঁচালী থেকে তোমাদের আসবে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদের মধ্যে। এবার ভাষাচর্চা থেকে আসবে দল, ধ্বনি পরিবর্তন, প্রবাদ প্রবচন। তো এইটা গেল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস। এবার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা 15 নম্বরের হবে, সেখানে তোমরা দেখে নাও, গদ্য থেকে এমসিকিউ থাকছে একটা 1 নম্বর প্রশ্ন থাকবে, একটা 2 নম্বর প্রশ্ন থাকবে, মোট থাকবে তোমাদের 4 নম্বর। এছাড়াও কবিতা থেকে তোমাদের এমসিকিউ একটা, এছাড়াও 1 নম্বর প্রশ্ন একটা, 2 নম্বর প্রশ্ন একটা, মোট 4 নম্বর। ব্যাকরণ থেকে তোমাদের এমসিকিউ থাকবে 2টো, এছাড়াও 1 নম্বর প্রশ্ন থাকবে 3টে, মোট থাকবে 5 নম্বর। আর সহায়ক পাঠ থেকে তোমাদের 1 নম্বরে 2টো প্রশ্ন থাকবে, মোট থাকবে 2 নম্বর। এইভাবে তোমাদের 15 নম্বরের বিভাজন এখানে করা হবে। তাহলে এবার আমরা দেখে নেব অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন এবং তার উত্তর। প্রথম যে প্রশ্নটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো একটি। বোঝাপড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? তো এর অপশনগুলো আছে কণিকা, সেজুতি, কল্পনা, খনিকা। উত্তর হবে ঘ, খনিকা হচ্ছে সঠিক উত্তর। এরপর 1.2, আরব সেনাপতি কার মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন? অপশন আছে অশ্বের, নাকি গজের, নাকি রথের, নাকি চতুর্দোলার। উত্তর হবে ক, অশ্বের। এবার বলেছে 2-এর দাগের যে প্রশ্ন আছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। চন্দ্রগুপ্ত নাট্যাংশে উল্লিখিত হেলেন চরিত্রের পরিচয় দাও। তো এর উত্তর তোমরা লিখবে, দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত চন্দ্রগুপ্ত শীর্ষক নাট্যাংশে উল্লেখিত হেলেন হলেন ঐতিহাসিক চরিত্র সেলুকাসের কন্যা। হেলেনের সঙ্গে পরবর্তীকালে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তের বিবাহ হয়েছিল। তারপর দেখো 2.2-এর যে প্রশ্ন আছে, তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল। কার দিগ্ভ্রম জন্মেছিল? উত্তর লিখবে মুরো সেনাপতির দিগ্ভ্রম জন্মেছিল। এবার চলে আসি 3-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 2 করে। আপনি সত্তর প্রস্থান করুন। বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্তর প্রস্থান করার নির্দেশ দিলেন? তোমরা উত্তর লিখবে, বক্তা এখানে মুরো সেনাপতিকে সত্তর প্রস্থানের নির্দেশ দিয়েছিলেন কারণ মুরো সেনাপতি ছিলেন আরব সেনাপতির পিতার হত্যাকারী। তাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন সূর্যোদয়ের পর মুর সেনাপতিকে বধ করে তার প্রতিশোধ নেবেন। তাই সূর্য ওঠার আগেই তিনি মুর সেনাপতিকে সত্তর প্রস্থান করতে নির্দেশ দিয়েছিলেন। এবার চলে আসে 3.2, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শেখে নাই। বক্তা কে? কোন সত্য সে উচ্চারণ করেছে? এখানে দেখো 2টো পার্টের প্রশ্ন আছে, প্রথম পার্টে হচ্ছে 1, তারপর পার্টে হচ্ছে 1। উত্তর দিবে, দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাট্যাংশের প্রধান চরিত্র চন্দ্রগুপ্ত এই উক্তিটির বক্তা। গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে সেকেন্দার শাহর কাছে অ্যান্টিগোনাস ধরে আনে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তালপাতায় কী সব লিখেছিলেন শিবিরের পাশে বসে। তখন সেকেন্দার শাহর প্রশ্নের উত্তরে চন্দ্রগুপ্ত এই উক্তিটি করেন,
তারপর জানান যে তিনি মগধের রাজপুত্র, তার সৎ ভাই সিংহাসন ও ক্ষমতার লোভে তাকে রাজ্য থেকে বিতাড়িত করেছে, তাই নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য তিনি সেলুকাসের কাছে গ্রিক যুদ্ধনীতি শিখছিলেন, আর সেগুলি তিনি তালপাতায় লিখে নিচ্ছিলেন। এবার দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো একটি। প্রতিটি প্রশ্নের মান আছে এখানেও 1। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে মারো। এখানে দেখো কি কুঠার নাকি ছেনি নাকি হাতুড়ি নাকি কুড়ুল, উত্তর হবে ঘ কুড়ুল। 4.2 দেখো তবেই না তার ডালে বসবে। এর অপশন আছে দেখো পাখি, মৌমাছি, ভ্রমর, প্রজাপতি, উত্তর হবে প্রজাপতি। এবার দেখো 5-এর দাগে চলে আসছি। নিচের যে কোনো একটি প্রশ্নের অতি সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়? উত্তর লিখবে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে রবীন্দ্রনাথের লেখা গান আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। 5.2 দেখো যেখানে কেউ সংখ্যা করে না সেখানে কি হয়? উত্তর লিখবে যেখানে কেউ সংখ্যা করে না সেখানেই জাহাজডুবি হয়। এবার চলে আসি 6-এর দাগে। নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, এখানে কোন খেলার কথা বলা হয়েছে? উত্তর লিখবে এখানে গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে। কবিতার শিশুটি তোতাই বা বুয়ো এক পায়ে দাঁড়িয়ে থাকে খেলার ছলে। 6.2 দেখো কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? উত্তর লিখবে আধার ঘরে প্রদীপ জ্বালানোর অর্থ হলো হাহাকারপূর্ণ জীবনকে আনন্দে ভরিয়ে তোলা। এটা তখনই সম্ভব যখন মানুষের মন পাওয়া না পাওয়ার হিসাব কষা বন্ধ করে সবকিছুকে সহজভাবে মেনে নিতে শিখবে। এবার চলে আসছি 7-এর দাগের প্রশ্ন। নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? উত্তর লিখবে কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে বড় বড় কানওয়ালা জীবন্ত খরগোশ দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। তারপরে অপু 7.2-এর দাগের প্রশ্নটা কি আছে? অপু ও দুর্গার বাবার নাম লেখো। উত্তর লিখবে অপু ও দুর্গার বাবার নাম হরিহর। 7.3 দেখো আলকুশি কি? উত্তর লিখবে আলকুশি হলো জঙ্গলের একটি বিষাক্ত ফল যার আঠা হাতে লাগলে সেই জায়গা জ্বালা করে এবং চুলকে ফুলে যায়। 7.4 দেখো অপু যখন পাঠশালায় পৌঁছেছিল তখন গুরুমশাই কি করেছিলেন? উত্তর লিখবে অপু যখন পাঠশালায় পৌঁছেছিল তখন গুরুমশাই সৈন্ধব লবণ ওজন করছিলেন। এবার দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতি প্রশ্নের মান দেখো আছে এখানে 1 করে। বলিয়া থেকে বইল্লা থেকে বলে, এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়মটি ঘটেছে তা হলো অপিনিহিতি নাকি অভিশ্রুতি নাকি স্বরভক্তি নাকি স্বরসঙ্গতি? এর উত্তর তোমরা লিখবে অভিশ্রুতি। তারপরে 8.2 চন্দ্র বদনা শব্দের দল আছে 5টি, 6টি, 7টি নাকি 8টি? উত্তর হবে এই 5টি। তারপরে দেখো 9-এর দাগের যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। এখানে প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। আরবেরা তাহার অনুসরণে বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন। জটিল বাক্যে রূপান্তরিত করতে হবে। উত্তর লিখবে আরবেরা যখন তাহার অনুসরণে বিরত হইল তখন তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলে। 9.2 আদি স্বরাগমের একটি উদাহরণ দাও। উত্তর লিখবে স্কুল থেকে স্কুল। 9.3 দেখো নিচের বাক্য থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো। বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটছে। এখানে দেখো উচ্ছ্বাস এর সন্ধি বিচ্ছেদ করলে হয় উত যোগ শ্বাস। উদ্দাম এর সন্ধি বিচ্ছেদ করলে হয় উত যোগ দাম। তো আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টে পূর্ণমান থাকে 15 এবং এর জন্য তোমার সময় হবে 30 মিনিট। তোমাদের এর আগে ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমরা এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে থেকে কী কী থাকছে, তারপরে আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করব। দেখো তোমাদের সিলেবাসে দ্য উইন্ড ক্যাপ, ক্লাউডস অ্যান্ড এপ্রিল ডে, দ্য গ্রেট এস্কেপ, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন এবং রাইটিং স্কিল থাকতে চলেছে। এবার আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। প্রথমে তোমাদের যে সিনটা থাকবে
সেটা আমি এখান থেকে দিয়েছি দ্য গ্রেট এস্কেপ থেকে। তো দেখে নাও সিনটা কি আছে। যদিও তোমরা এটা পড়েছো সকলে, আমি তাও তোমাদের বাংলা মানেটা একবার বলে দিচ্ছি। ইট ওয়াজ 1:35 AM, তখন রাত্রি 1:35। দ্য নাইট ওয়াজ মুনলিট, রাতটা ছিল চন্দ্রালোকিত। সুভাষ অ্যান্ড শিশির hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car। অর্থাৎ সুভাষ আর শিশির লম্বা ঘরের বারান্দার ভেতরের দেওয়ালের গা ঘেঁষে পা টিপে টিপে পেছনের সিঁড়ি বেয়ে গাড়ির কাছে পৌঁছালেন। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, অর্থাৎ সুভাষ পেছনের সিটে বসলেন। শিশির ড্রোভ দ্য কার, অর্থাৎ শিশির গাড়ি চালালেন। হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলকিন রোড অ্যাজ হি হ্যাড গান অন সো মেনি পাস্ট অকেশন। অর্থাৎ শিশির ইঞ্জিন চালু করলেন এবং 38/2 এলকিন রোড থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে গেলেন, যেমন তিনি অতীতে অনেকবার করেছেন। অ্যাট সুভাষ এলগিন রোড রেসিডেন্স, সুভাষের এলগিন রোডের বাসায়, দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার। তার বেডরুমে আলো জ্বলছিল এটা বোঝাতে যে তিনি এখনও সেখানেই আছেন। অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রসড হাওড়া ব্রিজ অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রেসিংস। অর্থাৎ কলকাতা ঘুমিয়ে পড়লে কাকা ভাইপো হাওড়া ব্রিজ পার হয়ে শহরের সীমানার বাইরে চলে যান। সুভাষ পোর্ড শিশির কফি ফ্রম এ থার্মস, অর্থাৎ সুভাষ ফ্লাস্ক থেকে কফি ঢেলে শিশিরকে দিলেন। দে শেয়ার্ড এ ফিউ অ্যানসিয়াস মোমেন্ট টুগেদার হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স। অর্থাৎ গাড়ির ইঞ্জিন একবার বিকল হয়ে গেলে তারা দুজনেই কয়েক মুহূর্তের জন্য উদ্বিগ্ন হয়ে পড়লেন। ইট স্টার্টেড এগেন অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট। এটা আবার চালু হতেই শিশির অন্ধকার রাতের মধ্য দিয়ে দ্রুত গাড়ি ছোটালেন। এবার দেখো এর প্রশ্ন এবং উত্তরটা ঠিক কেমন হতে পারে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, তোমার যেটা ঠিক হবে সেটাতে রাইট দিতে বলেছে। দে শেয়ার্ড এ ফিউ, উত্তর হবে অ্যানসিয়াস মোমেন্ট, অর্থাৎ বি হচ্ছে সঠিক উত্তর। তারপর এটা 2 দেখো, দ্য লাইট গ্লোড ইন, এ দেখো 4টে অপশন আছে, করিডর, বেডরুম, সুভাষ বেডরুম, ব্যাক স্টেয়ার, উত্তর হবে সুভাষ বেডরুম। তারপরে দেখো আউট অফ দ্য সিটি, এখানে কোনটা হবে সঠিক উত্তর, সুভাষ অ্যান্ড শিশির হ্যাড ড্রাঙ্ক কফি। তারপরে দেখো প্রশ্নগুলো দেখো এবার। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। ইন হুইচ ডাইরেকশন ডিড শিশির ড্রাইভ আফটার লিভিং এলগিন রোড, উত্তর লিখবে শিশির ড্রোভ দ্য কার টুয়ার্ডস হাওড়া ব্রিজ। 2 নম্বর দেখো, হোয়াই ডিড দ্য লাইট গ্লো ইন সুভাষ বেডরুম, তাহলে উত্তর লিখবে দ্য লাইট গ্লোড ইন সুভাষ বেডরুম টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার, অর্থাৎ সে যে সেখানে আছে সেটা বোঝানোর জন্য কিন্তু লাইটটা জ্বালানো থাকলো। তারপরে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ডু অ্যাজ ডাইরেক্টেড, যেটা বলেছে সেগুলো করতে হবে। আই শ্যাল হ্যাভ অবটেন মাই গ্র্যাজুয়েশন ডিগ্রি বাই দেন, এটাকে বলেছে আন্ডারলাইন দ্য ফিউচার পারফেক্ট টেন্স। তো এটাও আন্ডারলাইন করতে বলেছে ফিউচার পারফেক্ট টেন্সটা। তো দেখো শ্যাল হ্যাভ অবটেন, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, এটার জন্য আন্ডারলাইন করে দিলাম। দিস হ্যান্ডরাইটিং ইজ লেজিবল, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন্ড। তো এখানে দেখো আন্ডারলাইন যেটা আছে লেজিবলটা, তো এটার অ্যান্টোনিমস বলেছে মানে বিপরীত শব্দ বলেছে, এটা করতে হবে দিস হ্যান্ডরাইটিং ইজ ইললেজিবল। তারপরে দেখো 3 নম্বর, দিস ইজ এ সিস্টেম ইট কন্ট্রোলস এয়ার ট্রাফিক, বলেছে জয়েন দ্য 2 সেন্টেন্সেস ইউজিং নমিনাল কম্পাউন্ড, নমিনাল কম্পাউন্ড দিয়ে জয়েন করতে বলেছে। তো এর উত্তরটা তোমরা লিখবে দিস ইজ অ্যান এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম। তারপর বলেছে টেল ইয়োর ড্যাশ নট টু প্লে ইন দ্য ড্যাশ, তো এখানে সান নাকি সন কোনটা হবে, কোথায় সান হবে কোথায় সন হবে, তো এখানে উত্তর লিখবে টেল ইয়োর সন নট টু প্লে ইন দ্য সান। তারপর প্রশ্নটা আছে দ্য লেডি সেড টু মি, তারপরে ইনভাইটেড কমা শুরু, উইল ইউ কাম অ্যালং, চেঞ্জ ইনটু অ্যান ইনডাইরেক্ট স্পিচ। তো এর উত্তরে তোমরা লিখবে দ্য লেডি আস্কড মি ইফ আই উড কাম অ্যালং।
এবার চলে আসি সেকশন সি, রাইটিং স্কিল। রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য আউটলাইন গিভেন বিলো। গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি। একটা তোমাদেরকে এখানে হিন্টস দেওয়া হয়েছে, সেই হিন্টস দেখে দেখে তোমাদেরকে একটা 80 শব্দের মধ্যে একটা স্টোরি লিখতে বলেছে। পয়েন্টস কি আছে? এ সোল্ডার প্রিজনার অফ ওয়ার ফর মেনি ইয়ার্স, দ্য সোল্ডার রিটার্নস হোম, অর্থাৎ একটা সৈনিক যে অনেকদিন ধরে যুদ্ধবন্দী ছিল, দ্য সোল্ডার রিটার্ন হোম অর্থাৎ সে বাড়ি ফিরল। সি ইজ এ ম্যান সেলিং কেজড বার্ড, একটা মানুষ একটা খাঁচায় করে পাখি বিক্রি করছে। বাইজ অল দ্য কেজ বার্ড, সব খাঁচার পাখিকে কিনে নিল। সেটস দ্য বার্ডস ফ্রি, অর্থাৎ সব পাখিকে সে ছেড়ে দিল খাঁচা থেকে। তো সেটা নিয়ে একটা গল্প তৈরি করতে হবে। তো তোমরা পয়েন্ট দেবে দ্য সোল্ডার অ্যান্ড দ্য কেজ বার্ড, অর্থাৎ সৈনিক এবং খাঁচার পাখি। ওয়ান্স আপন এ টাইম এ ওয়ার স্টার্টেড বিটুইন ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স, কোনো এক সময় ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল। ইন দ্য ওয়ার মেনি ইংলিশ সোল্ডার ওয়ার ইমপ্রিজন্ড, অর্থাৎ এই যুদ্ধে অনেক ইংরেজ সৈন্য বন্দী হয়েছিলেন। আফটার মেনি ডেজ, অনেকদিন পরে, ওয়ান অফ দ্য সোল্ডার্স ওয়াজ রিলিজড অ্যান্ড হি রিটার্ন হোম। অনেকদিন পরে ওয়ান অফ দ্য সোল্ডার্স ওয়ার রিলিজড, অর্থাৎ একজন সৈন্যকে মুক্তি দেওয়া হলো এবং সে বাড়ি ফিরল। ওয়ান ডে হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, একদিন সে বাজারে গিয়েছিল। দেন হি স এ বার্ড সেলার ক্যারিং এ ফিউ কেজেস, এবং তখন সে দেখলো একটি পাখি বিক্রেতা কিছু খাঁচা নিয়ে আছে, ফুল অফ বার্ডস, যেটা কিনা পাখিতে ভর্তি ছিল। সিইং দ্য কন্ডিশন অফ দ্য পুয়ার বার্ড, এই অসহায় পাখিগুলোকে দেখে দ্য সোল্ডার টুক পিটি অন দেম, সোল্ডার মানে হচ্ছে সৈন্য, তার উপর খুব দুঃখ হলো। দেন হি রিমেম্বার্ড হিজ ওন কন্ডিশন ইন দ্য ফ্রেঞ্চ প্রিজন, ফ্রান্সের কারাগারে তার যে কন্ডিশন ছিল, তার যে অবস্থা ছিল, সেটার কথা তার মনে পড়লো। দ্য সোল্ডার ব্রট অল দ্য কেজ অ্যান্ড সেট দ্য বার্ড ফ্রি, অর্থাৎ সৈন্যটা সমস্ত খাঁচা কিনে নিল এবং সব পাখিদের মুক্তি দিল। দ্য বার্ড সেলার সেড টু দ্য সোল্ডার, বার্ড সেলার অর্থাৎ পাখি বিক্রেতা সৈনিককে জিজ্ঞেস করলো, হোয়াই ডিড ইউ রিলিজ দ্য বার্ড, তুমি কেন পাখিগুলোকে ছেড়ে দিলে? দ্য সোল্ডার সেড, সোল্ডার বলল, আই ওয়াজ ওয়ান্স ক্যাপটিভেটেড, আমিও একসময় বন্দী ছিলাম। সো আই নো দ্য মিজারিজ অফ দ্য ক্যাপটিভিটি, আমি বন্দিদশার যে দুঃখ সেটা আমি জানি। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পার্বিক মূল্যায়নের সাজেশন, প্রশ্ন এবং তার উত্তর। তোমার আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 15 এবং এর জন্য তোমার সময় পাবে 30 মিনিট। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা এবং অঙ্কের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে আমরা একবার দেখে নেব তোমাদের সিলেবাসে কি কি আছে। তার আগে তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমরা দেখো তোমাদের পৃথিবীর অন্দরমহল যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে শুধুমাত্র তোমাদের 3টে এমসিকিউ থাকছে। তারপরে দেখো অস্থির পৃথিবী, এখান থেকে শুধুমাত্র একটা 3 নম্বরের প্রশ্ন করতে হবে। আর শিলা বলে যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা 5 নম্বরের প্রশ্ন আসছে। আর ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক, এখান থেকে তোমাদের 1 নম্বরের 2টো প্রশ্ন এবং 2 নম্বরের একটা প্রশ্ন আসতে চলেছে। তাহলে এইভাবে তোমাদের মোট 15 নম্বরের প্রশ্ন বিভাজন হবে। দেখে নাও প্রথম প্রশ্ন তোমাদের কি আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 3টি। সবচেয়ে দ্রুতগামী ভূমিকম্প তরঙ্গ হলো পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ নাকি ডাব্লু তরঙ্গ? উত্তর হবে পি তরঙ্গ। বি দেখো পৃথিবীর গড় ঘনত্ব হলো 2.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার, 5.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার, 14 গ্রাম পার ঘন সেন্টিমিটার, 7.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। উত্তর হবে 5.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে কি বলে? উত্তর হবে ম্যাগমা। মহাসাগরীয় ভূত্বক গ্রানাইট দ্বারা তৈরি নাকি ব্যাসাল্ট দ্বারা তৈরি নাকি বেলে পাথর দ্বারা গঠিত নাকি মার্বেল দ্বারা গঠিত? উত্তর হবে ব্যাসাল্ট দ্বারা গঠিত। তারপরে চলে আসছি 2 দাগের প্রশ্ন। এক কথায় উত্তর দাও যে কোনো 2টি। প্রতিটি প্রশ্নের মান আছে 1। বাংলাদেশে 2টি গুরুত্বপূর্ণ নদীর নাম লেখো। উত্তর লিখবে মেঘনা ও পদ্মা। তারপরে ভুটানের প্রধান নদীর নাম কি? উত্তর লিখবে মানস। তারপরে ক্যারেজ প্রথা অনুসৃত হয় কোন দেশে? উত্তর লিখবে পাকিস্তানে। ডি নম্বর দেখো শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদ কি? উত্তর লিখবে শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদ হলো গ্রাফাইট।
তারপরে 3 দাগের প্রশ্ন দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। জলসেচের সুবিধা থাকায় পাকিস্তান কৃষিকাজে উন্নত, ব্যাখ্যা করো। উত্তর লিখবে পাকিস্তানের কৃষিকাজ মূলত জলসেচের উপর নির্ভরশীল। পাকিস্তানের জলসেচ প্রধানত খালের মাধ্যমে হয়ে থাকে। সিন্ধু ও তার উপনদীগুলিতে বাঁধ দিয়ে জলাধার তৈরি করা হয়েছে। জলাধারগুলি থেকে একাধিক সেচ খাল কাটা হয়েছে। পশ্চিমে শুষ্ক অঞ্চলগুলিতে মাটির নিচে সুড়ঙ্গ কেটে ক্যারেজ প্রথার মাধ্যমে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়া হয়। তারপরের যে প্রশ্ন, বি এর দাগের প্রশ্ন, নেপালের শিল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর লিখবে নেপালের বৃহত্তম শিল্প হলো পর্যটন শিল্প। এটি বিদেশি মুদ্রা অর্জনের বৃহত্তম উৎস। এছাড়া কাগজ, পাট, চিনি, চর্ম, সুতিবস্ত্র, দেশলাই প্রভৃতি তৈরির কারখানা আছে। তারপরে প্রশ্ন, সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর লিখবে ভারত আর প্রতিবেশী দেশগুলি মিলে শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতি এবং বাণিজ্যিক লেনদেন বৃদ্ধির উদ্দেশ্যে যে সংস্থা গঠন করেছে তাকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা সংক্ষেপে সার্ক বলা হয়। তারপরে চলে আসছি পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। অগ্নুৎপাতকে ভূগাঠনিক প্রক্রিয়া বলা হয় কেন? উত্তর লিখবে অগ্নুৎপাতের সময় নির্গত লাভা বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং পরে সেগুলি শীতল ও কঠিন হয়ে নানা রকমের ভূমিরূপ সৃষ্টি করে বলে অগ্নুৎপাতকে ভূগাঠনিক প্রক্রিয়া বলা হয়, যেমন লাভা মালভূমি, লাভা সমভূমি, আগ্নেয় পর্বত প্রভৃতি। বি অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন? ব্যাখ্যা করো। উত্তর লিখবে অপসারী পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে গেলে মাঝের ফাটল বরাবর অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত পদার্থ উঠে এসে শীতল ও কঠিন হয়ে নতুন মহাসাগরীয় ত্বক আর মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হয়। এই কারণে এই ধরনের অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে। তারপরে পরের দাগের প্রশ্ন, সি দেখো, ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো। উত্তর লিখবে ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি হলো: 1 পাতের চলনজনিত ভূমিকম্প। পৃথিবীর ভূত্বক কতগুলি ছোট বড় চলনশীল পাতের সমন্বয়ে গঠিত। এরকম দুটি পাতের পরস্পরের দিকে বা পরস্পরের বিপরীত দিকে চলনের ফলে পাত সীমান্ত বরাবর ভূমিকম্প হয়ে থাকে। 2 অগ্নুৎপাত জনিত ভূমিকম্প। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় ভূমিকম্প অনুভূত হয়। 3 ধস। ভূপৃষ্ঠের উপরিভাগে বৃহৎ পার্বত্য অঞ্চলে যখন ধস নামে এবং তার ফলে খাড়া ঢাল বরাবর বিশাল পাথরের স্তূপ প্রবল বেগে নিচে পতিত হয়, তখন তার প্রভাবে ভূকম্পন অনুভূত হয়। ডি সুনামি কিভাবে সৃষ্টি হয়? উত্তর লিখবে জাপানি শব্দ সুনামি বলতে প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাসকে বোঝানো হয়ে থাকে। সমুদ্রের নিচে প্রবল তীব্রতার ভূমিকম্প সংঘটিত হলে যে প্রবল শক্তি নির্গত হয় তা সমুদ্রের বিপুল পরিমাণ জলরাশিকে উপরের দিকে উত্তোলন করে, যা প্রবল বেগে কয়েক মিটার উঁচু ঢেউয়ের আকারে উপকূলের দিকে অগ্রসর হয়ে উপকূল অঞ্চলে বিপুল ক্ষয়ক্ষতি সাধন করে। একে সুনামি বলা হয়ে থাকে। যেমন 2004 সালে ইন্দোনেশিয়ার জাভা সুমাত্রা দ্বীপের কাছে 8.9 মাত্রার প্রবল ভূমিকম্পের ফলে ভারত মহাসাগরে সুনামি হয়েছিল। এবার 5 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে 5। পৃথিবীর অভ্যন্তরভাগের প্রধান 3টি স্তরের নাম উল্লেখ করে যে কোনো একটি স্তরে বিবরণ দাও। উত্তর লিখবে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত স্তরগুলিকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়, যথাক্রমে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর শিলামণ্ডল। এবার কেন্দ্রমণ্ডল পয়েন্ট করবে, দিয়ে লিখবে গুরুমণ্ডলের নিচে এবং পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরকে কেন্দ্রমণ্ডল বলে। কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য: গভীরতা গুরুমণ্ডলের নিচে 2900 কিলোমিটার থেকে পৃথিবীর কেন্দ্র 6370 কিলোমিটার গভীরতা পর্যন্ত কেন্দ্রমণ্ডল বিস্তৃত। এই স্তরটি প্রায় 3470 কিলোমিটার পুরু। উপাদান: এই স্তর অত্যন্ত ভারী নিকেল এবং লোহা দিয়ে গঠিত বলে একে নিফে বলা হয়, নিকেলের নি আর লোহার এফি। উষ্ণতা: এই স্তরের গড় উষ্ণতা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস। ঘনত্ব: এই স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি, গড় ঘনত্ব প্রায় 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেন্টিমিটার। বিজ্ঞানীরা কেন্দ্রমণ্ডলকে 2টি অংশে ভাগ করেছেন। একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, যেটা 2900 থেকে 5100 কিলোমিটার গভীরতা রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল। এর চাপ, তাপ, ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম হওয়ায় এখানে পদার্থ অর্ধেক কঠিন অবস্থায় আছে। আর অন্তঃকেন্দ্রমণ্ডল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টন করে রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল। এর গভীরতা 5100 থেকে 6370 কিলোমিটার। এই স্তরের চাপ, তাপ ও ঘনত্ব সবচেয়ে বেশি। অত্যধিক চাপের পদার্থগুলি এখানে কঠিন অবস্থায় আছে। বি উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয়শিলা শ্রেণীবিভাগ করো।
উত্তর লিখবে সৃষ্টির বিভিন্নতা অনুসারে আগ্নেয়শিলাকে মোটামুটি দুটি ভাগে ভাগ করা যায়, যথা 1 নিঃসারী আর 2 উদ্বেদী আগ্নেয়শিলা। দিয়ে প্রথম পয়েন্ট দিবে নিঃসারী আগ্নেয়শিলা। দিয়ে লিখবে ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরির মুখ দিয়ে ভূপৃষ্ঠের উপর লাভারূপে প্রবাহিত হওয়ার সময় ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয়শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয়শিলা বলে। 2 উদ্বেদী আগ্নেয়শিলা। উদ্বেদী আগ্নেয়শিলার ক্ষেত্রে লিখবে ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূগর্ভের ভেতরেই বহু বছর ধরে ধীরে ধীরে জমে শীতল হয়ে কঠিন শিলায় পরিণত হয়। এই শিলাকে উদ্বেদী আগ্নেয়শিলা বলে। এবার উদ্বেদী আগ্নেয়শিলা শ্রেণীবিভাগ। উদ্বেদী শিলা আবার 2 ধরনের হয়, যথাক্রমে 1 পাতালিক আর উপপাতালিক উদ্বেদী শিলা। এবার তারপরে পয়েন্ট লিখবে পাতালিক শিলা। উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠের অনেকটা নিচের দিকে অতি ধীরে ধীরে বহু বছর ধরে শীতল কেলাসিত ও কঠিন হলে তাকে পাতালিক শিলা বলে। গ্রানাইট উদ্বেদী পাতালিক শিলার উদাহরণ। তারপরে পয়েন্ট দেবে উপপাতলিক শিলা। উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূত্বকের অল্প নিচে বা ভূত্বকের ফাটলের মধ্যেই শীতল এবং কঠিন হয়ে শিলায় পরিণত হলে তাকে উপপাতলিক শিলা বলে। উদাহরণ দেবে ডলোরাইট এবং পরফাইরি এই শিলার উদাহরণ। তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন প্রশ্নপত্র। আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের একটা সেটের প্রশ্ন উত্তর এবং সেই তোমাদের সিলেবাস আলোচনা করা হয়ে গেছে। এছাড়াও তোমাদের ইতিহাস, ইংরেজি, অঙ্ক, বাংলা, বিজ্ঞান এর প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের যেহেতু আগের ভিডিওতে সিলেবাস সম্বন্ধে আলোচনা করা হয়েছে, তাই এই ভিডিওতে সিলেবাস সম্বন্ধে আমি আলোচনা করলাম না। আমি ডাইরেক্ট প্রশ্ন উত্তর পর্বে ঢুকে যাব। তোমাদের যে এই যে পরীক্ষা তার পূর্ণমান তোমরা জানো 15 থাকবে এবং এর জন্য তোমার সময় হবে 30 মিনিট। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখে নাও প্রশ্নোত্তর পর্ব ঠিক কেমন হতে পারে। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান আছে 1। পৃথিবীর গভীরতম খনিটি হলো কয়লার খনি, নাকি সোনার খনি, নাকি তামার খনি, নাকি হীরের খনি? উত্তর হচ্ছে বি, হীরের খনি। বি, সোনার খনি। সোনার খনি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো বি, বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে কনরাড বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা, নাকি লেম্যান বিযুক্তি রেখা? উত্তর হচ্ছে সি, লেম্যান বিযুক্তি রেখা। এবার চলে আসছি পরের প্রশ্ন। দেখো সি, ভূত্বকের সর্বপ্রধান উপাদান হলো অক্সিজেন, নাকি সিলিকা, নাকি অ্যালুমিনিয়াম, নাকি লোহা? তো সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন। চলে আসি পরের প্রশ্ন। এক কথায় উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। ক্যারেজ প্রথা অনুসৃত হয় কোন দেশে? উত্তর হবে ক্যারেজ প্রথা অনুসৃত হয় পাকিস্তানে। চলে আসছি পরের প্রশ্ন। শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদ কি? উত্তর লিখবে শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদ হলো গ্রাফাইট। এবার চলে আসছে 3 দাগের প্রশ্ন। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এর উত্তর তোমরা লিখবে ভারত ও তার প্রতিবেশী দেশগুলি মিলে শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতি এবং বাণিজ্যিক লেনদেন বৃদ্ধির উদ্দেশ্যে যে সংস্থা গঠন করেছে তাকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী পরিষদ বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা সংক্ষেপে সার্ক বলা হয়। তারপর পরের প্রশ্ন দেখো বি, নেপালের শিল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর লিখবে নেপালের বৃহত্তম শিল্প হলো পর্যটন শিল্প। এটি বিদেশি মুদ্রা অর্জনের বৃহত্তম উৎস। এছাড়াও কাগজ, পাট, চিনি, চর্ম, সুতিবস্ত্র, দেশলাই প্রভৃতি তৈরির কারখানা আছে। এছাড়াও দেখো আগের সেটে তোমাদের একটা প্রশ্ন দিয়েছিলাম, জলসেচের সুবিধা থাকায় পাকিস্তান কৃষিকাজে উন্নত ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এই প্রশ্নটা আগের সেটটা তোমরা আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমি আর রিপিট করলাম না। তো দেখো আর পরের প্রশ্ন কি আছে এই সেটে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 3। ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো। উত্তর লিখবে ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি হলো 1 পাতের চলনজনিত ভূমিকম্প। দিয়ে পয়েন্ট দিয়ে লিখবে পৃথিবীর ভূত্বক কতগুলি ছোট বড় চলনশীল পাতের সমন্বয়ে গঠিত। এইরকম দুটি পাতের পরস্পরের দিকে বা পরস্পরের বিপরীত দিকে চলনের ফলে পাত সীমান্ত বরাবর ভূমিকম্প হয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট, অগ্নুৎপাত জনিত ভূমিকম্প। দিয়ে লিখবে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় ভূমিকম্প অনুভূত হয়।
3 নম্বর ধস। ভূপৃষ্ঠের উপরিভাগে বিশেষত পার্বত্য অঞ্চলে যখন ধস নামে এবং তার ফলে খাড়া ঢাল বরাবর বিশাল পাথরের স্তূপ প্রবল বেগে নিচে পতিত হয়, তখন তার প্রভাবে ভূকম্পন অনুভূত হয়। এবার দেখো পরের প্রশ্ন, অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয়, ব্যাখ্যা করো। বা এটা এরকম আসতে পারে, অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা কেন বলা হয়? তো তার উত্তরও কিন্তু একই হবে। দেখে না উত্তরটা, অপসারী পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে গেলে মাঝের ফাটল বরাবর অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত পদার্থ উঠে এসে শীতল ও কঠিন হয়ে নতুন মহাসাগরীয় ত্বক আর মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হয়। এই কারণে এই ধরনের অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে। এবার দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 5। উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয়শিলা শ্রেণীবিভাগ করো। উত্তর লিখবে, সৃষ্টির বিভিন্নতা অনুসারে আগ্নেয়শিলাকে মোটামুটি দুটি ভাগে ভাগ করা যায়, 1 নিঃসারী, 2 উদ্বেদী আগ্নেয়শিলা। যে প্রথম পয়েন্ট দেবে নিঃসারী আগ্নেয়শিলা, দিয়ে লিখবে ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরির মুখ দিয়ে ভূপৃষ্ঠের উপরে লাভারূপে প্রবাহিত হওয়ার সময় ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয়শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয়শিলা বলে। এবার তোমরা পরের পয়েন্ট দেবে উদ্বেদী আগ্নেয়শিলা, দিয়ে লিখবে ভূপৃষ্ঠের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূগর্ভের ভেতরেই বহু বছর ধরে ধীরে ধীরে জমে শীতল হয়ে কঠিন শিলায় পরিণত হয়, এই শিলাকে উদ্বেদী আগ্নেয়শিলা বলে। এবার উদ্বেদী শিলার শ্রেণীবিভাগ। উদ্বেদী শিলা আবার দুই ধরনের হয়, যথা পাতালিক এবং উপপাতালিক উদ্বেদী শিলা। যে পাতালিক শিলার পয়েন্ট দিবে, দিয়ে লিখবে উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠের অনেকটা নিচের দিকে অতি ধীরে ধীরে বহু বছর ধরে শীতল, কেলাসিত ও কঠিন হলে তাকে পাতালিক শিলা বলে। গ্রানাইট উদ্বেদী পাতালিক শিলার উদাহরণ। নেক্সট পয়েন্ট দেবে উপপাতালিক শিলা, দিয়ে লিখবে উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূত্বকের অল্প নিচে বা ভূত্বকের ফাটলের মধ্যেই শীতল এবং কঠিন হয়ে শিলায় পরিণত হলে তাকে উপপাতালিক শিলা বলে। উদাহরণ দেবে ডলোরাইট এবং পরফাইরি এই শিলার উদাহরণ। তারপরে দেখো বিয়ের দাগ। বিয়ের দাগের একটি প্রশ্ন আছে, পৃথিবীর অভ্যন্তরভাগের প্রধান 3টি স্তরের নাম উল্লেখ করে যে কোনো একটি স্তরের বিবরণ দাও। উত্তর লিখবে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত স্তরগুলিকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়, যথা কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং শিলামণ্ডল। কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের নিচে এবং পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরকে কেন্দ্রমণ্ডল বলে। এবার কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য কী লিখবে? গভীরতা। গুরুমণ্ডলের নিচে 2900 কিলোমিটার থেকে পৃথিবীর কেন্দ্র 6370 কিলোমিটার গভীরতা পর্যন্ত কেন্দ্রমণ্ডল বিস্তৃত। এই স্তরটি প্রায় 3470 কিলোমিটার পুরু। উপাদান, এই স্তর অত্যন্ত ভারী, নিকেল বা এনআই, লোহা, এফি দিয়ে গঠিত বলে একে নিফে বলা হয়। উষ্ণতা, এই স্তরের গড় উষ্ণতা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস। ঘনত্ব, এই স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি, গড় ঘনত্ব প্রায় 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেন্টিমিটার। বিজ্ঞানীরা কেন্দ্রমণ্ডলকে দুটি অংশে ভাগ করেছেন। প্রথম যেটা আছে সেটা হচ্ছে বহিঃ কেন্দ্রমণ্ডল, দিয়ে লিখবে 2900 থেকে 5100 কিলোমিটার গভীরতা রয়েছে বহিঃ কেন্দ্রমণ্ডল। এর চাপ, তাপ, ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম হয়, এখানে পদার্থ অর্ধেক কঠিন অবস্থায় আছে। এবার দেখো অন্তঃকেন্দ্রমণ্ডল, পয়েন্ট দিবে, দিয়ে লিখবে পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টন করে রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল। এর গভীরতা 5100 থেকে 6370 কিলোমিটার। এই স্তরের চাপ, তাপ ও ঘনত্ব সবচেয়ে বেশি। অত্যাধিক চাপে পদার্থগুলির এখানে কঠিন অবস্থায় আছে। ঠিক আছে, তো এইটাই তোমাদের ছিল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পার্বিক মূল্যায়নের ভূগোলের সেকেন্ড সেট প্রশ্ন এবং তার উত্তর। আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকে 15 এবং এর জন্য তোমার সময় হবে 30 মিনিট। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, অঙ্ক এবং ভূগোলের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর শুরু করার আগে আমরা দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে। আর তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। প্রথমে যেটা আছে, প্রথম পর্বে যে 15 নম্বরের পরীক্ষা হবে, সেখানে আঞ্চলিক শক্তির উত্থান থেকে তোমাদের দুটো এমসিকিউ থাকবে,
একটা 1 নম্বর প্রশ্ন থাকবে, একটা 2 নম্বর প্রশ্ন থাকবে, একটা 3 নম্বর প্রশ্ন থাকবে, একটা 5 নম্বর প্রশ্ন থাকবে। ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এখান থেকে একটা এমসিকিউ থাকছে, একটা 1 নম্বর প্রশ্ন থাকছে, একটা 2 নম্বর প্রশ্ন থাকছে, একটা 3 নম্বর প্রশ্ন থাকছে এবং একটা 5 নম্বর প্রশ্ন থাকছে। তাহলে এখানে হচ্ছে আমাদের মোট এমসিকিউর পরিমাণ হচ্ছে 3টে। তাহলে 3টে এমসিকিউর মধ্যে 3টে করতে হবে, পূর্ণমান হচ্ছে 3। এখানে দুটো 1 নম্বর প্রশ্নের মধ্যে দুটো করতে হবে, এখানে দুটো 2 নম্বর প্রশ্নের মধ্যে যে কোনো একটা করতে হবে, মানে এখানে হচ্ছে 2 এর পূর্ণমান। এখানে দেখো দুটি 3 নম্বর প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং দুটি 5 নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তর পর্বে কি দেওয়া হয়েছে। আমি একটু বেশি করে তোমাদের সাজেশন প্রশ্ন দিয়েছি যাতে তোমাদের এখান থেকে অনেকটাই কম পেয়ে যেতে পারো। দেখো প্রথম যে প্রশ্ন আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো, যে কোনো 3টি। মুর্শিদাবাদের কাটরা মসজিদ নির্মাণ করেছিলেন ওয়াজেদ আলী নাকি সিরাজউদ্দৌলা নাকি আলীবর্দী খান নাকি মুর্শিদ কুলি খান? উত্তর হবে মুর্শিদ কুলি খান। খ নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি, এর আগে তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তরগুলি করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। দেখো খ নম্বরে কি আছে, পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল 1756, 1757, 1759 নাকি 1760? উত্তর হবে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। তারপর প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতির প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি? উত্তর হবে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি। তারপরে ঘ, ঔপনিবেশিক শাসনের শুরুর দিকে 3টি প্রেসিডেন্সি পরিচালিত হতো। কি? ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা, রেগুলেটিং অ্যাক্ট দ্বারা, ফৌজদার দ্বারা, কাউন্সিল অফ ডিরেক্টর দ্বারা? উত্তর হবে কাউন্সিল অফ ডিরেক্টর দ্বারা। চলে আসছি তারপরের প্রশ্ন, 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন ফ্র্যাঙ্কল্যান্ড, ক্যামেরন, জেমস রেনেল? উত্তর হবে 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন জেমস রেনেল। 4 নম্বরটা, ভারতের মহাকাব্যগুলি অনুবাদ করেন উইলিয়াম কেরি, মেকলে নাকি মাইকেল স্যাটলার নাকি উইলিয়াম হান্টার? উত্তর হবে উইলিয়াম কেরি। এবার দেখো 2 দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। মুর্শিদ কুলির আমলে সুবা বাংলার অর্থনৈতিক নিয়ন্ত্রণ ক্ষমতা কার হাতে ছিল? উত্তর লিখবে মুর্শিদ কুলির আমলে সুবা বাংলার কোষাগার ও টাকশালের নিয়ন্ত্রণ পরোক্ষভাবে জগৎ শেঠের হাতেই ছিল। খ নম্বর দেখো, দেওয়ান পদে মুর্শিদ কুলি খানের নিয়োগ পাকাপাকি করে দেন কোন সম্রাট? উত্তর হবে দেওয়ান পদে মুর্শিদ কুলি খানের নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট ফারুকশিয়ার। গ নম্বর দেখো, বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? উত্তর লিখবে ওয়ারেন হেস্টিংস বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন। ঘ নম্বর দেখো, বলেছে শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিলেন কে? উত্তর লিখবে শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম কেরি। এবার চলে আসে 3 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 2-3টি বাক্য লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। প্রথম প্রশ্ন, চীন কুলিজ খান কে ছিলেন? উত্তর লিখবে মুঘল দরবারে এক শক্তিশালী অভিজাত তথা হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মীর কামার উদ্দিন সিদ্দিকী। সম্রাট ঔরঙ্গজেব তাকে চীন কুলিজ খান উপাধি দেন। তারপরে চলে আসছি খ নম্বর, 1770 খ্রিস্টাব্দে বাংলার ভয়াবহ দুর্ভিক্ষকে কেন 76-এর মন্বন্তর বলা হয়? উত্তর লিখবে 1770 খ্রিস্টাব্দে ঘটা বাংলার ভয়াবহ দুর্ভিক্ষের বঙ্গাব্দের হিসাবে সময়কাল ছিল 1176 বঙ্গাব্দ, তাই এই দুর্ভিক্ষকে 76-এর মন্বন্তর বলা হয়। তারপরের প্রশ্ন, উডের প্রতিবেদন কি? উত্তর লিখবে বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত যে প্রতিবেদন পেশ করা হয় তাকে উডের প্রতিবেদন বলা হয়। চলে আসছি ঘ নম্বরে, কে কেন এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন? এর উত্তরে তোমরা লিখবে সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি ইংরেজিতে অনুবাদ ও ভারতীয় সংস্কৃতি চর্চার জন্য উইলিয়াম জোন্স কলকাতায় 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন। এবার চলে আসছি 4 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 4 থেকে 5টি বাক্যে, প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে।
প্রথম যে প্রশ্ন আছে ক, দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। উত্তর লিখবে 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের থেকে বাংলা, বিহার এবং ওড়িশার দেওয়ানি লাভের পর কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ এক নতুন ধরনের শাসন ব্যবস্থা চালু করেন। আপাত দৃষ্টিতে এই ব্যবস্থায় একজন শাসক থাকলেও প্রকৃতপক্ষে দুজন শাসক তৈরি হয়। একদিকে বাংলার নবাব পেলেন রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব, অন্যদিকে ব্রিটিশ কোম্পানি পেল অর্থনৈতিক কর্তৃত্ব। অর্থাৎ নবাব হলেন অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ববান শাসক এবং কোম্পানি হলো দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতাবান শাসক। এই ব্যবস্থারই নাম হলো দ্বৈত শাসন। চলে আসছি পরের প্রশ্ন, পিটের আইনে কি বলা হয়েছিল? উত্তরে লিখবে পিটের ভারত শাসন আইনে একথা ঘোষণা করা হলো যে রাজ্য জয় ও সাম্রাজ্য বিস্তার নীতি ইংল্যান্ডের জাতীয় মর্যাদা ও নীতির পরিপন্থী। পিটের ভারত শাসন আইন 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত বহাল ছিল। এই আইনের মাধ্যমে ভারতীয় সাম্রাজ্য সম্পর্কে কোম্পানির সার্বভৌম ক্ষমতা বিলুপ্ত করে ব্রিটিশ পার্লামেন্টের হাতে প্রদত্ত করা হয়। এবার দেখো গ, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কে কবে লিখেছিলেন? বইটি লেখার উদ্দেশ্য কী ছিল? উত্তর লিখবে 1817 খ্রিস্টাব্দে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া নামে ভারতের ইতিহাস লেখেন জেমস মিল। বইটা লেখার মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা, যাতে সেটি পড়ে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশিরা। কারণ যে দেশ ও দেশের মানুষকে শাসন করতে হবে সেই দেশের ইতিহাসটা জানা প্রয়োজন। চলে আসছি পরের প্রশ্ন ঘ, উডের প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে লেখো। উত্তর লিখবে 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উডস ডেসপ্যাচ নামে পরিচিত। এই ডেসপ্যাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন, 5 দাগের প্রশ্ন। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 8 থেকে 10টি বাক্যে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5। প্রথম প্রশ্ন, কোম্পানি দেওয়ানি অধিকার পাওয়ার ফলে কি হয়েছিল? উত্তর লিখবে দেওয়ানির অধিকার পাওয়ার ফলে দ্রুতই ভারতবর্ষে আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয়েছিল। মীর কাসিমের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কোম্পানির অনেক টাকা খরচা হয়েছিল। দেওয়ানির অধিকার থেকে সেই টাকা ফেরত পাওয়ার উদ্যোগ নিয়েছিল কোম্পানি। তাছাড়া সুবা বাংলার রাজস্ব আদায় করার আইনি অধিকার ব্রিটিশ কোম্পানিকে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী করে তুলেছিল। কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। বাস্তবে বাংলায় দুজন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক ও নিয়ামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে, যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়ে গিয়েছিল নবাব নজব উদ্দৌলার ওপর। অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব। ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। এবার চলে আসি পরবর্তী প্রশ্ন, 6 দাগের প্রশ্ন। ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল? পরের পাঠে প্রশ্ন আছে কিভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসাবে ঐক্যবদ্ধ হয়েছিল? উত্তর লিখবে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনের ইস্পাত কাঠামো ছিল আমলাতন্ত্র বা সিভিল সার্ভিস ব্যবস্থা। প্রথম পয়েন্ট দেবে প্রতিষ্ঠা। লর্ড কর্নওয়ালিস প্রথম সিভিল সার্ভিস চালু করেন বা অসামরিক প্রশাসনে আমলাতন্ত্রকে সংগঠিত করেন। এর উদ্দেশ্য ছিল ভারতের দুর্নীতিমুক্ত ব্রিটিশ প্রশাসন গড়ে তোলা। বিশেষত্ব কী ছিল? ব্রিটিশ প্রবর্তিত আমলাতন্ত্রে যে বিষয়গুলি গুরুত্ব পেত তা হল 1. আমলাদের নির্দিষ্ট মেয়াদের চাকরিতে নিয়োগ করা হতো। 2. যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আমলাদের পদোন্নতির ব্যবস্থা করা হতো। 3, এটা 3 হবে। 3. প্রশাসনে কর্মরত আমলারা ব্যক্তিগত ব্যবসা ও ঘুষ উপঢৌকন নিতে পারত না। 4. নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমলাদের বেতন বৃদ্ধির ব্যবস্থা করা হতো। 5. সিভিল সার্ভিসে ভারতীয়দের নিয়োগ করা হতো না। 6. সিভিল সার্ভেন্ট বা আমলাদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য এবং তাদের ভারতীয় ভাষা, সংস্কৃতি, রীতিনীতি বিষয়ে অবগত করার জন্য প্রশিক্ষণ দানের ব্যবস্থাও করা হতো।
প্রসঙ্গত উল্লেখ্য, লর্ড ওয়েলেসলি প্রথম 1800 খ্রিস্টাব্দে আমলাদের এই প্রশিক্ষণ দানের জন্য কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে তোলেন, কিন্তু কোম্পানির বোর্ড অফ কন্ট্রোল এতে অনুমোদন না দিয়ে লন্ডনের হেইলবেরিতে একই উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কলেজ স্থাপন করেছিল। প্রকৃতপক্ষে হেইলবেরি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে কোম্পানি সিভিল সার্ভিস পরীক্ষায় ইউরোপীয় প্রার্থীদের এই কলেজে পড়াশোনা ও প্রশিক্ষণ দানের ব্যবস্থা চালু করে। একই কলেজে প্রশিক্ষণপ্রাপ্ত বলে আমলাদের মধ্যে ঐক্যবোধ তৈরি হয়। তারা নিজেদের একটি আলাদা গোষ্ঠীরূপে ভাবতে শুরু করে। ফলে ভারতীয় সমাজের মূলধারার সঙ্গে এই আমলাতন্ত্রের কোনো সম্পর্ক ছিল না। আমলাদের কাজ ছিল সরকারের গৃহীত নীতিগুলি বাস্তবায়ন করা, তবে সরকারি নীতি নির্ধারণে আমলারা স্বাধীনতা ভোগ করত না। তারপরে চলে আসছি গ, সিরাজের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণ কি? উত্তর লিখবে, নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবনিযুক্ত নবাব সিরাজ উদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের ফলশ্রুতি হল 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশির যুদ্ধ। এই বিরোধের পিছনে ছিল নানান কারণ। প্রথম পয়েন্ট দেবে এ, কোম্পানির ষড়যন্ত্র। সিরাজ বিরোধী ঘসেটি বেগম এবং শৌকত জংয়ের সঙ্গে কোম্পানি ষড়যন্ত্রে লিপ্ত হলে ক্ষুব্ধ নবাব সিরাজ কোম্পানিকে উচিত শিক্ষা দিতে সচেষ্ট হন। তারপরে পয়েন্ট বি, রীতির অবমাননা। নবাবপতে সিরাজের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ইংরেজ কোম্পানি গড়া ছিল, উপরন্তু চিরাচরিত রীতি মেনে নবাবকে কোনো উপঢৌকনো না পাঠানোয় সিরাজ রুষ্ট হন। সি, অবৈধ দুর্গ নির্মাণ। ইংরেজ ও ফরাসি কোম্পানি বাংলায় দুর্গ নির্মাণ শুরু করলে সিরাজ তা বন্ধের নির্দেশ দেন, কিন্তু ইংরেজ কোম্পানি এই নির্দেশ অগ্রাহ্য করলে সিরাজ ও কোম্পানির সম্পর্কের অবনতি ঘটে। ডি, দস্তকের অপব্যবহার। কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্যে অবৈধভাবে দস্তকের অপব্যবহার করতে শুরু করলে সিরাজ ইংরেজদের উপর ক্রুদ্ধ হন। ই, কৃষ্ণদাসকে আশ্রয় দান। নবাবী তহবিল তছরূপের অভিযোগে ঢাকার দেওয়ান রাজবল্লভকে সিরাজ মুর্শিদাবাদে তলব করেন। এর ফলে তিনি তার পুত্র কৃষ্ণদাসকে প্রচুর ধনরত্ন সহ কলকাতায় কোম্পানির কুঠিতে পাঠিয়ে দেন। নবাবের বারংবার নির্দেশ সত্ত্বেও কোম্পানি কৃষ্ণদাসকে ফেরত না পাঠানোয় সিরাজ প্রচণ্ড রুষ্ট হন। এফ, আলীনগরের সন্ধিভঙ্গ। সিরাজ কলকাতা দখল করে এর নাম রাখেন আলীনগর, কিন্তু অল্পদিনের মধ্যেই রবার্ট ক্লাইভ ও ওয়াটসনের নেতৃত্বে কোম্পানি কলকাতা পুনর্দখল করে নেয়। ফলস্বরূপ কোম্পানি ও সিরাজের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলেও শেষ পর্যন্ত ফরাসিদের আশ্রয়দানের অভিযোগে নবাবকে সন্ধির শর্তভঙ্গের জন্য দায়ী করা হয়। এই ঘটনা প্রবাহের পরিণতিতে সিরাজ বিরোধী জগৎ শেঠ, মির্জাফর প্রমুখের সঙ্গে ষড়যন্ত্র করে রবার্ট ক্লাইভ নবাব সিরাজকে সিংহাসনচ্যুত করতে সচেষ্ট হন। এরই ফল হলো পলাশী যুদ্ধ। ঘ নম্বর দেখো, পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? উত্তর লিখবে, 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব হন মির্জাফর। নতুন নবাব ইংরেজ কোম্পানিকে 1, বাংলায় বিনা শুল্কে ব্যবসা করার অধিকার দেন। 2, 24 পরগনা জেলার জমিদারি লাভ করে ইংরেজরা। 3, সিরাজের কলকাতা আক্রমণের ক্ষতিপূরণ স্বরূপ কোম্পানি 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ লাভ করে। 4, কোম্পানির বড়, মাঝারি ও ছোট কর্মচারীরা প্রত্যেকেই কম বেশি পারিতোষিক লাভ করে। 5, সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদ নবাবের কাছ থেকে ইংরেজরা লাভ করে। এইভাবে নানা অজুহাতে ইংরেজরা নবাবের কাছ থেকে অর্থ আদায় করে রাজকোষ শূন্য করে দেয়। মূল্যায়ন, একেই পলাশীর লুণ্ঠন বলা হয়। তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সাজেশন, প্রশ্ন এবং তার উত্তর। আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 15 এবং এর জন্য তোমার সময় হবে 30 মিনিট। এর আগে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং উত্তর করিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। এই ভিডিওটা একটু আমি ডিটেলসে করার চেষ্টা করেছি, এর জন্য ভিডিওটা একটু বড় হবে। তোমরা সকলে মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। একটি আয়তাকার খেলার মাঠের ভেতরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য
40 মিটার হলে রাস্তা বাদে মাঠটির দৈর্ঘ্য কত হবে? তো দেখে নিই এটা কিভাবে আমরা করব। দেখো রাস্তা সহ এই যে দেখতে পাচ্ছ একটা আয়তাকার মাঠ আছে, এই মাঠটার চারিদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, তার ফলে রাস্তা সহ দৈর্ঘ্য হয়েছে 40 মিটার। দেখতে পাচ্ছ 40 মিটার হয়েছে। এবার যদি ধরে নিই চারিদিকে 3 মিটার রাস্তা আছে, এদিকেও 3 মিটার রাস্তা, এদিকেও 3 মিটার রাস্তা, এদিকেও 3 মিটার রাস্তা, এদিকেও 3 মিটার রাস্তা, তাহলে যে শুধু মাঠটা পড়ে থাকলো, এই শুধু মাঠটার দৈর্ঘ্য কত হবে? তাহলে 40, এই গোটাটা 40 থেকে এইদিকে 3 বাদ, এদিকে 3 বাদ, 40 বিয়োগ 3 বিয়োগ 3, তাহলে শুধু মাঠটার দৈর্ঘ্য হলো, তাহলে 40 বিয়োগ 3 বিয়োগ 3 করলে 34 হয়। এইভাবে দেখো ব্যাখ্যাটা তোমাদের লেখার দরকার নেই, ব্যাখ্যাটা তো শুধু তোমাদের বোঝার জন্য করানো হয়েছে। তো মাঠটির দৈর্ঘ্য কি হবে? আর রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য 40 মিটার, রাস্তা বাদে মাঠটির দৈর্ঘ্য 40 বিয়োগ 3 যোগ 3, তার মানে 3 যোগ 3 হয় 6, তাহলে 40 বিয়োগ 6 মানে হচ্ছে 34 মিটার। তাহলে দেখে নিই এখানে যে অপশন আছে, এখানে অপশনগুলোর মধ্যে 34 মিটার কোথায় আছে? এই দেখো 34 মিটার আছে। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখবো, দেখো উত্তর বি 34 মিটার। বোঝা গেল? এইভাবে আমরা উত্তরটা লিখবো। এবার দেখো পরের যে প্রশ্নটা আছে, একটি কার্ডের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ x-5 মিটার হলে ক্ষেত্রফল হবে। তো আমরা দেখে নিই এটা আমরা কিভাবে করব। দেখো কার্ডের দৈর্ঘ্য বলে দিয়েছে x মিটার, তাহলে আমরা কার্ডটা এঁকে ফেললাম x মিটার, আর প্রস্থ বলেছে x-5 মিটার, সেটাও এঁকে ফেললাম x-5। এবার দেখো কার্ডটির ক্ষেত্রফল আমরা জানি কোনো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যদি x হয় এবং প্রস্থ যদি x-5 হয়, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ কি হবে? x ইন্টু x-5। তাহলে x ইন্টু কে আমরা এইভাবে লিখতে পারি x ব্র্যাকেট শুরু x-5 ব্র্যাকেট ক্লোজ, তাহলে এটা হচ্ছে বর্গ মিটার। তাহলে দেখবো আমাদের কোথায় x ইন্টু x-5 আছে। দেখো দেখো x ইন্টু x-5 বর্গ মিটার, অর্থাৎ c হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা লিখে ফেলবো যেটা সঠিক উত্তর, একটি কার্ডের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ x-5 মিটার হলে ক্ষেত্রফল হবে x ইন্টু x-5। c দিয়ে লিখে ফেলবো x ইন্টু x-5। এবার দেখো চলে আসছি গ নম্বর, অর্থাৎ পরের প্রশ্ন দেখো কি আছে, x⁴ মাইনাস 4x³ প্লাস 6x² এবং x² এর বীজগাণিতিক সংখ্যামালার দুটির গুণফলে x⁵ এর সহগ হলো। তো এটা দেখো যেটা উত্তর হবে c-4। কিভাবে এলো ব্যাখ্যাটা আমরা দেখে নিই। আগে এই দুটো সংখ্যামালার গুণ করছি, এই সংখ্যামালাটা এবং এই সংখ্যামালাটা, এই দুটো সংখ্যামালাকে আমরা গুণ করব। দুটো সংখ্যামালা গুণ করলে আমরা যেটা পাবো দেখে নিই। দুটো সংখ্যামালা গুণ করছি, তাহলে x² কে যদি x⁴ দিয়ে গুণ করি তাহলে x⁶ হয়, আবার -4x³ কে যদি x² দিয়ে গুণ করি তাহলে 3 আর 2 কত হয়? 5, তাহলে 4x⁵ প্লাস 6x² কে x² দিয়ে গুণ করছি 6x⁴। এবার আমাদের প্রশ্নে যেটা বলেছে দেখো, প্রশ্নে কি বলেছে? x⁵ এর সহগ কত? x⁵ এর সহগটা আমরা তাহলে দেখে নিই। x⁵ এ দেখো x⁵ হয়েছে, তার সহগ কত হয়েছে? তাহলে তার আগে কি বলেছে? -4 দিয়ে গুণ হয়েছে, তাহলে x⁵ এর সহগ হচ্ছে -4, যেটা কিনা আছে আমাদের অপশন সি তে। তাহলে অপশন সি টা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো পরের প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করো। a² প্লাস 2ab প্লাস b² সংখ্যামালাটিকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করলে পাবো a প্লাস b হোল স্কোয়ার। তো দেখে নাও এটার উত্তর কি হবে। এটার উত্তর হবে সত্য, কারণ আমরা জানি a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলাই হচ্ছে a² প্লাস 2ab প্লাস b², তাই জন্য এটা সত্য। এবার চলে আসছি পরের প্রশ্নে। খ নম্বরে কি বলেছে? বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা সত্য না মিথ্যা লিখতে বলেছে, এটাও কিন্তু তোমাদের এখানে সত্য হবে। তোমাদের টেক্সট বুকে দেখবে 15 নম্বর পাতার শেষের দিকে এটা কিন্তু করা আছে, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে যে সমদ্বিখণ্ডিত করবে সেটা কিন্তু করানো আছে। তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, সেটা কিন্তু সত্য হবে। তাহলে এবার চলে আসছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন এটা আছে, সামন্তরিক একটি ট্রাপিজিয়াম। এটা কিন্তু সত্য, কারণ হচ্ছে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি সমান্তরাল হলে তাকে কিন্তু সামন্তরিক বলবো। ট্রাপিজিয়ামের যে তির্যক বাহু সেগুলো যদি সমান্তরাল হয় পরস্পর, তাহলে আমরা তাকে সামন্তরিক বলতে পারি। এটাও দেখবে তোমাদের টেক্সট বুকের 17 নম্বর পাতায় তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এটা অনুধাবন করতে পারবে। তাহলে এবার চলে আসছি আমরা পরের প্রশ্ন কি আছে। সত্য মিথ্যা তো কমপ্লিট হলো, এবার দেখি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। x + 1/x = 5 হলে x² + 1/x² এর মান কত?
তাহলে দেখে নিই এর সলিউশনটা আমরা কিভাবে করবো, বুঝে নিই। দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 5 বলে দিয়েছে, লিখে ফেললাম। এবার এক্স প্লাস ওয়ান বাই ফাইভ ইজ ইকুয়াল টু 5, এই দুটো পক্ষকে যদি আমরা বড় করি অর্থাৎ স্কোয়ার করে দিই, তাহলে কি পাবো, এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। এদিকে স্কোয়ার করলে আমাকে এদিকেও স্কোয়ার করতে হবে, তাহলে সেটাই করলাম। এবার দেখো এটা অনেকটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেল। এক্স কে আমরা ধরছি এ, ওয়ান বাই এক্স কে ধরছি আমরা বি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হিসাবে যদি আমরা করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আর এদিকে 5 স্কোয়ার হচ্ছে 25, তাহলে সেটাই বসে গেল। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে থাকলো উপরে 2, এই উপরের এক্স আর নিচের এক্সটা কেটে গেল, তাহলে পরে থাকলো 2, তো সেটাই লিখলাম আমি, বাই ওয়ান বাই এক্স স্কোয়ার সমান 25। এবার এই দুইটা যদি এদিকে চলে যায় তাহলে 25 বিয়োগ 2 হয়ে যাবে, আর পরে থাকছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তো সেটাই লিখলাম। তাহলে 25 বিয়োগ 2 করলে কত হয়, 23। তাহলে নির্ণয় সমাধান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 23। এবার তোমরা এই অঙ্কটা অন্য একটা পদ্ধতিতেও করতে পারো, অঙ্ক তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো, অঙ্কের উত্তর ঠিক হলেই অঙ্ক ঠিক। তো বিকল্প পদ্ধতি দেখে নি। দেখো বিকল্প পদ্ধতিতে তোমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, যেটা তোমাদের এখানে চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটাকে তোমরা লিখে নাও, দিয়ে এর ফর্মুলাটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মুলাটা হয়, হ্যাঁ, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলাতে তোমরা যদি ভেঙে ফেলো তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ x প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, বোঝা গেছে। এবার x প্লাস ওয়ান বাই এক্স এর মান তো আমাদেরকে 25 দিয়েই দিয়েছে, তাহলে 25 বসিয়ে দিলাম, না সরি, x প্লাস ওয়ান বাই এক্স এর মান দিয়েছে আমাদেরকে 5, তাহলে 5 স্কোয়ার হচ্ছে 25, 25 বিয়োগ 2, তাহলে 25 বিয়োগ 2 হচ্ছে 23, তাহলে এখানেও আমাদের উত্তর 23 বেরোলো, আগের পদ্ধতিতেও কিন্তু আমাদের উত্তর 23 বেরিয়েছিল। তাহলে দুই ভাবে যদি আমরা যেভাবে খুশি আমরা অঙ্ক করব, যে কোনো একটা পদ্ধতিতে আমরা অঙ্কটা করব, দুটো ক্ষেত্রে কিন্তু উত্তর বেরোবে 23। তাহলে বোঝা গেল। এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন 3 খ। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3x - 2 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। দেখো লিখবে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তিনটে বাহুরই কিন্তু দৈর্ঘ্য সমান হয়, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে, 3 ইন্টু প্রতিটি বাহুর দৈর্ঘ্য বা একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 3x - 2, তাহলে তাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে তার পরিসীমাটা পেয়ে যাব। তো 3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য কত, 3x - 2, প্রতিটি বাহু মানে হচ্ছে একটি বাহু, তো 3 ইন্টু 3x - 2 করলে 3 তিরিকে 9, 3x আর 3 দুগুণ 6 মাইনাস 6, তাহলে 9x - 6, এটা হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেছে। এবার দেখো চলে আসছি পরের প্রশ্নে, যোগফল নির্ণয় করো 6a স্কোয়ার প্লাস 2 আর মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a, এই দুটো রাশির যোগফল নির্ণয় করতে হবে, এই একটা রাশি আর এই একটা রাশি, এই দুটো রাশির যোগফল নির্ণয় করতে বলেছে। তো দেখে নিই আমরা এই উত্তরটা কিভাবে করব। তো এই দুটো রাশির যোগফল যদি নির্ণয় করতে দেয় তাহলে আমরা লিখে নিলাম এই রাশিটা যোগ এই রাশিটা, যেমন যেমন আছে ঠিক তেমনি ভাবে লিখে নিলাম। এবার যদি যোগটা উঠে যায়, যোগের বাইরে থেকে ব্র্যাকেটটা যদি উঠে যায়, যোগ ব্র্যাকেটটা যদি উঠিয়ে দিই তাহলে কি করবো, যেমন আছে ভেতরে রাশিটা ঠিক তেমনি ভাবে লিখে দেবো, 6a স্কোয়ার প্লাস 2 যেমন আছে লিখে দিলাম, সঙ্গে মাইনাস 3a স্কোয়ার আছে মাইনাস 3a স্কোয়ার লিখে দিলাম, প্লাস 3a লিখে দিলাম। এবার দেখো করবো কাটাকাটি, কেমন আছে, 6a স্কোয়ার থেকে যদি 3a স্কোয়ার বাদ দিই তাহলে কত হয়, 3a স্কোয়ার। এবার এখানে প্লাস 3a আছে তো প্লাস 3a লিখে দিলাম, আর এখানে থাকছে প্লাস 2, তাহলে প্লাস 2টাও এখানে লিখে দিলাম, তাহলে হলো 3a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। আশা করি তোমরা এটা সকলে বুঝতে পেরেছো। এবার চলে আসছি পরবর্তী যেটা আছে 4 ক, উৎপাদকে বিশ্লেষণ করো, x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, এর মান আছে 4। তো দেখো এটা কিভাবে করব, আমরা আগে আমরা রাশিটা লিখে নিলাম, রাশিটা লেখার পরে দেখো রাশিটা বলেছে x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেখানে আছে সেখানে আমরা একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বদলে লিখলাম 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু আমরা এমনিতে তো রাশি বাড়াতে পারি না, আমাদের তার মানে কিছু বিয়োগ করতে হবে, অর্থাৎ 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যদি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিই তাহলে কিন্তু সেই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাই থেকে যায়, অর্থাৎ রাশির সেরকম কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা সেটাই করলাম, x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4,
এবার যেহেতু একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি নিয়েছি, তাহলে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করে দেবো। তো সেটাই করলাম, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এক্স টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস, এটা এমন আছে এমন রেখে দিলাম। ওয়াই টু দি পাওয়ার 4 কে লিখতে পারি ওয়াই স্কোয়ারের স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেমন আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক তেমনি ভাবে লিখে দিলাম। এবার দেখো এটা অনেকটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো হয়ে গেল। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার, যেখানে এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার লিখে দিলাম, মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা লিখতেই পারি এক্স ওয়াই এর হোল স্কোয়ার, তো সেটাই লিখলাম। তাহলে এবার দেখো এখানে কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি আমরা এটাকে ফেলে দিই, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ প্লাস বি অর্থাৎ প্লাস এক্স ওয়াই, এ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি অর্থাৎ মাইনাস এক্স ওয়াই। তাহলে এইটা হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। দুটো উৎপাদক বেরালো, একটা উৎপাদক বেরালো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর একটা উৎপাদক বেরালো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এটা হয়ে গেল উত্তর। এবার চলে আসছি আমরা পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কে। বলেছে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। তাহলে আমরা দেখে নিই এটা আমরা কিভাবে করব। দেখো প্রথমে একটা 4 সেন্টিমিটার লম্বা একটি বাহু স্কেল দিয়ে মেপে কেটে নেবে, সাইডে কেটে রাখলে। এবার কি করলে, একটা লম্বা একটা দাগ টানলে, এরকম করে এ বি শুদ্ধ দিয়ে একটা লম্বা একটা দাগ টানলে। ওই দাগটা টানার পরে তোমরা এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করবে। 90 ডিগ্রি কোণটা কিভাবে অঙ্কন করব? প্রথমে একটা বৃত্তচাপ নিয়ে এরকম করে এখান থেকে এইখানে বসাবে কম্পাসের কাঁটাটা দিয়ে একটা বৃত্তচাপ এইরকম করে কেটে নিলে। এরকম করে বৃত্তচাপ কাটে নেওয়ার পরে যেখানে ছেদ করলো সেখানে আবার কাঁটাটা বসিয়ে ওই একই মাপ রেখে এরকম করে কাটলে। আবার যেখানে ছেদ করলো সেখানে কাঁটাটা বসিয়ে একই মাপ নিয়ে এইখানে কেটে নিলে। এখানে কাটার পরে এইখানে যে ছেদ করলো এখান থেকে নিয়ে দেখবে এরকম করে বসাবে, এখানে কম্পাসের কাঁটাটা বসাবে, ওই মাপ নিয়ে এখানে একবার কাটবে, আবার এখান থেকে কম্পাসের কাঁটাটা বসাবে, ওই মাপ নিয়ে এখানে একবার কাটবে। তাহলে দুটো কেটে নিলে, দুটো কাটার পর যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দু দিয়ে এই বিন্দুটা মিলিয়ে অসীম রেখা একটা টেনে দেবে। টানার পরে এবার তো তোমরা এখানে একটা সমকোণ পেয়ে গেলে। সমকোণ পাওয়ার পরে কি হবে, এখানে একটা যেটা সমস্যা দাঁড়াবে, তোমাদের 4 সেন্টিমিটারের তোমাদের মাপ তোমাদের কাছে আছে, কিন্তু তোমাদের এটা যে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে গেলে তোমাদের 4টে বাহু সমান করতে হবে, সেরকম কিছু তোমাদের কাছে নেই। তো এখান থেকে 4 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে 4 সেন্টিমিটার কেটে নিলে, আবার এখান থেকে কম্পাস বসিয়ে 4 সেন্টিমিটার দিয়ে কেটে নিলে। তাহলে কি হলো, তাহলে দুই দিকে 4 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম, কিন্তু একটা বর্গক্ষেত্র তো এখনো অঙ্কন হলো না। তাহলে এইখান থেকে আবার কি করবো, এখান থেকে সেই 4 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে একটা চাপ কাটবো, আবার এইখান থেকে কাঁটা বসিয়ে 4 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে একটা চাপ কাটবো। দেখবে দুটো চাপ একটা বিন্দুতে ছেদ করলো, সেই বিন্দুটা এই বিন্দুর সঙ্গে মিলাবো, আবার এই বিন্দুটা এই বিন্দুর সঙ্গে মিলিয়ে দেবো। তাহলে আমাদের হয়ে গেল একটা বর্গক্ষেত্র। তাহলে লিখে দেবে চিত্রে এবিসিডি হলো উদ্দিষ্ট বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকে 15 এবং এর জন্য তোমার সময় হবে 30 মিনিট। এর আগে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল এবং ইতিহাসের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এখানে প্রথম যে পার্টটা আছে গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স, তো এই যে তোমাদের প্রশ্ন উত্তর আলোচনা করার আগে আমরা একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কী কী চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কত নম্বরের কী কী টাইপের প্রশ্ন আসতে চলেছে। তো সেটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখো তোমাদের যে প্রথম চ্যাপ্টার থাকছে ফোর্স অ্যান্ড প্রেসার অর্থাৎ বল ও চাপ, এখান থেকে তোমার দুটো এমসিকিউ, একটা 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন থাকতে চলেছে, মোট থাকবে এখান থেকে 5 নম্বর। এছাড়া মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টার থেকে তোমাদের দুটো এমসিকিউ, একটা 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন থাকছে, মোট থাকছে 5 নম্বর। আর জীবদেহের গঠন এখান থেকে তোমাদের থাকছে দুটো এমসিকিউ, একটা 1 নম্বর প্রশ্ন আর একটা 2 নম্বর প্রশ্ন, মোট থাকছে 5 নম্বর। এইভাবে তোমাদের মোট 15 নম্বর ডিস্ট্রিবিউশন হবে, অর্থাৎ 6টা থাকছে এমসিকিউ, 3টে থাকছে 1 নম্বর প্রশ্ন এবং 3টে থাকছে 2 নম্বর প্রশ্ন। এইভাবে তোমাদের 15 নম্বর তোমাদের ডিস্ট্রিবিউট হবে। তো দেখে নাও তোমাদের ভাগ করা হয়েছে দুটো ভাগে, গ্রুপ এ করা হয়েছে ফিজিক্যাল সায়েন্স। তো ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো দেখে নাও
কীরকম হতে চলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। মহাকর্ষ বলের মান কোনটা হবে, ভরের গুণফলের সমানুপাতিক নাকি ভরের অনুপাতের সমানুপাতিক নাকি ভরের গুণফলের ব্যস্তানুপাতিক নাকি কোনোটিই নয়? উত্তর হবে ক, ভরের গুণফলের সমানুপাতিক। তারপর দেখো বি, কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না এমন একটি পদার্থ হলো, নির্দিষ্ট, শুনে নাও ভালো করে, গলনাঙ্ক, নির্দিষ্ট গলনাঙ্ক বা নির্দিষ্ট হিমাঙ্ক নেই। কোনটা, ঢালাই লোহা নাকি বরফ নাকি মোম নাকি মার্কারি? আমরা জানি এর সঠিক উত্তর হচ্ছে মোম। তারপরে সি দেখো, দুটি বস্তুর মধ্যেকার দূরত্ব প্রাথমিক দূরত্বের অর্ধেক করলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল প্রাথমিক বলের তুলনায় কি হয়, অর্ধেক নাকি দ্বিগুণ নাকি 4 গুণ নাকি 1/4? উত্তর হচ্ছে 4 গুণ হয়। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে ডি দেখো, 2 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তার মান 9.8 নিউটন নাকি 19.6 নিউটন নাকি 12.6 নিউটন নাকি 16.8 নিউটন? উত্তর হবে 19.6 নিউটন। তারপরটা দেখো, বল পরিমাপের সমীকরণ পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? প্রথম সূত্র থেকে, দ্বিতীয় সূত্র থেকে, তৃতীয় সূত্র থেকে নাকি কোনোটি নয়? উত্তর হবে দ্বিতীয় সূত্র থেকে। তারপরে দেখো এফ দেখো, খাবার সোডা দ্রবীভূত হয় কোন দ্রাবকে? কেরোসিন তেলে নাকি বেঞ্জিন নাকি তারপিন তেলে নাকি জলে? খাবার সোডা কোন দ্রাবকে দ্রবীভূত হয় সেটা তোমাকে জানতে চেয়েছে, উত্তর হবে জলে। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখছি, নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি পাই এবং নিউটনের তৃতীয় সূত্রে কি বলা আছে, এটা তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। তারপরে দেখো 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর চেয়েছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়? উত্তর লিখবে স্প্রিং তুলার যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়। বি, ঘর্ষণ বল কোন অভিমুখে ক্রিয়া করে? উত্তর লিখবে ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে। ঠিক আছে, এটা হবে তল, এখানে যে নিয়ে এটা তল হবে। তারপরে সি দেখো, তরলের ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্ক কি? উত্তর লিখবে তরলের চাপ সমান তরলের উচ্চতা ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তারপরে ডি দেখো, কাঁচকে রেশম দিয়ে ঘষা হলে কোনটিতে কি জাতীয় তড়িৎ উৎপন্ন হবে? উত্তর লিখবে কাঁচকে রেশম দিয়ে ঘষা হলে কাঁচে ধনাত্মক ও রেশমে ঋণাত্মক তড়িৎ উৎপন্ন হবে। তারপরে চলে যাচ্ছে ই, প্লবতা কাকে বলে? এর উত্তর তোমরা লিখবে কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে ওই তরল বা গ্যাস বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, একে প্লবতা বলে। তারপরে চলে আসছি এফ দেখো, তরল হাইড্রোজেনের একটি ব্যবহার লেখো। উত্তর লিখবে তরল হাইড্রোজেন রকেটের জ্বালানি রূপে ব্যবহৃত হয়। তারপরে জি দেখো, ফেরাস সালফাইডের সঙ্গে লৌহ H2SO4 এর বিক্রিয়া ঘটালে পচা ডিমের গন্ধযুক্ত একটি এ গ্যাস নির্গত হলো। তো এবার এই যে গ্যাসটা নির্গত হলো সেই গ্যাসটাকে শনাক্ত করতে বলা হয়েছে, সেই গ্যাসটির উত্তর হবে হাইড্রোজেন সালফাইড বা H2S। H2টা নিচে হবে, 2টা এখানে নিচে হবে। তারপরে দেখো গ্রুপ বিতে চলে যাচ্ছে এবার লাইফ সায়েন্সের প্রশ্ন। প্রথম যে প্রশ্ন আছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? উত্তর লিখবে লাইসোজোমকে আত্মঘাতী অঙ্গাণু বা আত্মঘাতী থলি বলা হয়। বি দেখো, কোন বিজ্ঞানী প্রথম কোষ আবিষ্কার করেন? উত্তর লিখবে রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন। প্রথম যে কোষ আবিষ্কার করেছে কোন কোষ? এটা হচ্ছে কর্ক। ঠিক আছে, তাই তো। এবার দেখো সি দেখো, মিশ্র গ্রন্থি কাকে বলে? উদাহরণসহ লেখো। উত্তর লিখবে যে সমস্ত গ্রন্থি অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় গ্রন্থির সমন্বয়ে গঠিত তাদের মিশ্র গ্রন্থি বলে, যেমন অগ্নাশয়। তাহলে যদি বলে তোমাদের একটা এরকম প্রশ্ন থাকতে পারে, একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও, তোমরা উত্তর লিখবে অগ্নাশয়। ডি দেখো, মাইক্রোকন্ড্রিয়ার কাজগুলি লেখো। উত্তর লিখবে মাইক্রোকন্ড্রিয়ার কাজগুলি হলো 1, মাইক্রোকন্ড্রিয়া জীবের শ্বসন কার্যে সাহায্য করে। 2, মাইক্রোকন্ড্রিয়ার মাধ্যমে শ্বসনের ফলে খাদ্য মধ্যস্থ শক্তি নির্গত হয় বলে একে কোষের শক্তিঘর বলে। তোমাদের এরকমও প্রশ্ন আসতে পারে, কোষের শক্তিঘর কাকে বলে? তোমরা উত্তর লিখবে কোষের শক্তিঘর মাইক্রোকন্ড্রিয়াকে বলে। তারপরে দেখো ই, কালাজ্বর সৃষ্টিকারী আদ্য প্রাণীটির নাম এবং আদ্য প্রাণীটির বাহক প্রাণীর নাম লিখো। উত্তর লিখবে কালাজ্বর সৃষ্টিকারী আদ্য প্রাণীটির নাম লিসম্যানিয়া ডোনোভানি এবং আদ্য প্রাণীটির বাহক প্রাণীর নাম হচ্ছে বালু মাছি।
এবার চলে আসে 4 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু এখানে 2 করে। দেখো প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য লেখো। তো পার্থক্য যেমন করে হয় সেরকম করে দুটো ভাগ করবে। যে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে প্রথমে কোষ প্রাচীর থাকে, যার মুখ্য উপাদান হলো মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইক্যান। আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে লিখবে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে, যার মুখ্য উপাদান হচ্ছে সেলুলোজ। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এটা হচ্ছে ইউক্যারিওটিক কোষের প্রথম পয়েন্টে লিখবে। তারপরে প্রোক্যারিওটিক কোষের দ্বিতীয় পয়েন্টে তোমরা লিখবে নিউক্লিয়াসটি আদি প্রকৃতির, যা নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ এবং নিউক্লিয় জালকবিহীন। এটি কেবল ডিএনএ দ্বারা গঠিত। আর ইউক্যারিওটিক কোষের দ্বিতীয় পয়েন্টে তোমরা লিখবে নিউক্লিয়াসটি আদর্শ প্রকৃতির, যা নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ, নিউক্লিয় রস এবং নিউক্লিয় জালক দিয়ে গঠিত। 3 নম্বর পয়েন্টে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে লিখবে আদি কোষে পর্দা ঘেরা কোনো কোষাঙ্গন থাকে না। আর এদিকে 3 নম্বর পয়েন্ট লিখবে এই কোষে পর্দা ঘেরা কোষাঙ্গন থাকে। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে তোমরা 4 নম্বরে লিখবে রাইবোজোম 70S প্রকৃতির এবং ক্ষুদ্র। আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে রাইবোজোম 80S প্রকৃতির এবং বড়। এদিকে 5 নম্বর পয়েন্ট লিখবে শ্বসন উৎসেচক সাইটোপ্লাজম, এরা প্লাজমা পর্দার অন্তর্গাত্রে থাকে। আর এদিকে লিখবে 5 নম্বর পয়েন্টে শ্বসন উৎসেচক সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। তাহলে এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। ছেলে এবং মেয়েদের শরীরে উপস্থিত বিভিন্ন জননগ্রন্থির নাম ও ক্ষরিত হরমোনের নাম লেখো। উত্তর লিখবে ছেলেদের জননগ্রন্থির নাম শুক্রাশয় এবং ক্ষরিত হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। আর মেয়েদের জননগ্রন্থির নাম হচ্ছে ডিম্বাশয় এবং ক্ষরিত হরমোন হচ্ছে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। তারপরে দেখো C নম্বর, দেখো প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে। উত্তর লিখবে পরিণত উদ্ভিদ কোষে ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যাকুলগুলি একত্রিত হয়ে একটি বড় ভ্যাকুল সৃষ্টি করে, ফলে প্রোটোপ্লাজম ভ্যাকুলের চারপাশে কোষ প্রাচীরের ভেতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে। প্রোটোপ্লাজমের এরূপ বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে। এবার চলে আসছি ডি এর প্রশ্ন কি আছে, একটি আদর্শ নিউক্লিয়াসের মূলত কয়টি অংশ ও কি কি। এর উত্তর তোমরা লিখবে একটি আদর্শ নিউক্লিয়াসের মূলত 4টি অংশ। 1 নিউক্লিয় আবরণী বা নিউক্লিয় পর্দা, 2 নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম, 3 ক্রোমাটিন জালিকা, 4 নিউক্লিয় লাশ। তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন, প্রশ্ন এবং উত্তর। আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের পরিবেশ বিজ্ঞানের এই দেখতে পাচ্ছ তোমরা ফার্স্ট সেটের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে। এখন এটা সেকেন্ড সেটের প্রশ্ন এবং উত্তর চলছে। তোমাদের এছাড়াও ইতিহাস, বাংলা, ভূগোল, অঙ্ক, ইংরেজির প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এর আগের ভিডিওতে যেহেতু সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি, তাই এই ভিডিওতে সিলেবাস সম্পর্কে আর আলোচনা করছি না, আমি ডাইরেক্ট প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। তোমাদের এই পরীক্ষায় তোমরা সকলেই জানো পূর্ণমান থাকবে 15 এবং এর জন্য তোমরা সময় পাবে 30 মিনিট। তবে ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখো তোমাদের প্রশ্ন উত্তর পর্ব দ্বিতীয় সেট ঠিক কেমন হতে পারে। প্রথমে দেখো গ্রুপ এ যেটা থাকছে সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। প্রথমে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 × 4 4। প্রথম যে প্রশ্ন আছে, ঘর্ষণ বল কোন বিষয়ের উপর নির্ভর করে না। তার কিছু অপশন দেওয়া আছে, দেখো স্পর্শতলের প্রকৃতি, স্পর্শবিন্দুর সংখ্যা, স্পর্শতলের ক্ষেত্রফল আর লম্ব প্রতিক্রিয়া বল। উত্তর হবে সি, অর্থাৎ এই যে স্পর্শতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো বি, বস্তুর ভর m, ওজন w আর অভিকর্ষজ ত্বরণ g। এগুলো বলে দিয়েছে। তাহলে বলেছে নিচের কোন সম্পর্কটি সঠিক। তো আমরা জানি যেটা সঠিক উত্তর সি, w = mg। তারপরে দেখো সি নম্বর, দেখো তাপ বর্জিত হলে নিচের কোন ঘটনাটি ঘটে। তার মধ্যে দেখো এর যে অপশনগুলো আছে তোমরা একবার দেখে নেবে। এর সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে অপশন ডি, তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হয়। অর্থাৎ তাপ যদি বর্জিত হয় তাহলে তরল পদার্থটা কঠিন পদার্থে পরিণত হয়। যেমন জল থেকে যদি তাপটা চলে যায় তাহলে জলটা কিন্তু বরফে পরিণত হয়। তারপর দেখো ডি, কোনো পরীক্ষায় খুব পাতলা ধাতব পাতের প্রয়োজন হলে কোন ধাতুটি নেওয়া হয়।
সবচেয়ে যেটা পাতলা ধাতব পাত যেটা কোনো পরীক্ষায় নেওয়া হয় সেটা হচ্ছে সোনা। তারপর দেখো ই, আইসোটোপ নেই এমন একটি মৌল হলো, আইসোটোপ নেই এমন একটি মৌল হলো ফ্লুরিন। ঠিক আছে। এফ দেখো, নিচের যৌগগুলির মধ্যে সমযোজী যৌগটি হলো, এর মধ্যে সমযোজী যে যৌগ সেটা হচ্ছে HCl, NaCl, MgO বা KCl, এগুলো কোনোটাই কিন্তু সমযোজী যৌগ নয়, একমাত্র HCl হচ্ছে সমযোজী যৌগ। এবার আমরা চলে আসছি 2 নম্বর প্রশ্ন। 2-এর দাগের যে প্রশ্ন আছে এখানে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1, 1 × 4 = 4। প্রথম যে প্রশ্নটা আছে, কোনো তলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে কি বলে? উত্তর লিখবে কোনো তলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে চাপ বা প্রেসার বলে। পরের প্রশ্ন, পোড়াচুনকে জলে ফেললে কি উৎপন্ন হয়? উত্তর লিখবে পোড়াচুন বা CaO কে জলে ফেললে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়। এবার দেখো সি কি বলেছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোন অবস্থায় তড়িৎ পরিবহন করে? তার উত্তরে তোমরা লিখবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। এবার দেখো ডি, চাঁদে জল বা বাতাস নেই কেন? উত্তরে লিখবে চাঁদের অভিকর্ষ বল কম হয়, চাঁদে জল বা বাতাস নেই। পরের প্রশ্ন দেখো ই কি বলেছে, দুটি পদার্থের উদাহরণ দাও যাদের দহনের শেষে প্রায় কোনো অবশেষ থাকে না। উত্তরে তোমরা লিখবে পেট্রোল ও কেরোসিনের দহনের শেষে প্রায় কোনো অবশেষ থাকে না। এবার দেখো গ্রুপ বি, এখানে যে সেকেন্ড গ্রুপটা আছে সেটা হচ্ছে লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান। তো প্রথমে যে প্রশ্ন দেখো 3-এর দাগের প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। 1 × 3 = 3। প্রথম যে প্রশ্ন, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে উপস্থিত দুটি লেন্সের নাম লেখো। এটা কিন্তু এক কথায় লিখতে হবে। উত্তর লিখবে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে উপস্থিত দুটি লেন্সের নাম হলো অকিউলার লেন্স আর অবজেক্টিভ লেন্স। এবার দেখো বি, এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও যে পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয়। তো এর উত্তর লিখবে লজ্জাবতী হলো এমন একটি উদ্ভিদ যে পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয়। সি দেখো, প্রাণীদেহে চামড়ার নিচে আংটির মতো দেখতে কোন কোষ থাকে? উত্তর লিখবে প্রাণীদেহে চামড়ার নিচে আংটির মতো দেখতে চর্বি কোষ থাকে। এবার দেখো ডি, প্লাজমোডেসমাটা কি? উত্তর লিখবে সন্নিহিত উদ্ভিদ কোষের কোষপ্রাচীরে অবস্থিত সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে উভয় কোষের মধ্যে রক্ষিত পারণুবীক্ষণিক সাইটোপ্লাজমিক যোগসূত্রকে প্লাজমোডেসমাটা বলে। এবার দেখো 4-এর দাগের যে প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। 2 × 2 = 4, অর্থাৎ এইগুলো যে প্রশ্নগুলো এখানে আছে তার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। তো দেখো এই প্রশ্নের উত্তরগুলি সব কটাই কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি শুধু প্রশ্নগুলো নিয়ে এখানে আলোচনা করেছি। প্রথম দেখো যে প্রশ্ন আছে, এককোষী জীব কাকে বলে? উদাহরণ দাও। 1 + 1। 2 নম্বর, নিউক্লিয়াসের প্রকৃতির উপর নির্ভর করে কোষকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি? 3 নম্বর, প্রাণীকোষের 4টি বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর, অত্যধিক ঠান্ডা পরিবেশের প্রাণীদের দেহে অ্যান্টিফ্রিজ প্রোটিন না থাকলে কি হতো? 5 নম্বর, পেশির সংকোচন প্রসারণ গুণের জন্য কি কি কার্য সম্পন্ন হয়? 6 নম্বর, অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? জীববিদ্যায় এটি কি কাজে লাগে? 1 + 1। 7 নম্বর, ইউক্যারিওটিক কোষ কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 8 নম্বর, সেন্ট্রোজোম কাকে বলে? এর অবস্থান কোথায়? 9 নম্বর, যে কারণে মানবদেহের হৃৎপিণ্ডের কোষে অধিক সংখ্যায় মাইটোকন্ড্রিয়া থাকে? কি কারণে মানবদেহের হৃৎপিণ্ডের কোষে অধিক সংখ্যায় মাইটোকন্ড্রিয়া থাকে? 10 নম্বর, নিউক্লিয় পর্দা ছিদ্রযুক্ত হওয়ায় কোন কোন কাজে সুবিধা হয়? 11 নম্বর, কি কারণে পায়রার পেশিকোষে অধিক সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে? 12 নম্বর, নিউক্লিয়াস কাকে বলে? এর অবস্থান কোথায়? 1 + 1। 13 নম্বর, ডিএনএ এবং আরএনএ পুরো নাম লেখো। 14 নম্বর, প্রাণীকোষের 4টি বৈশিষ্ট্য লেখো। 15 নম্বর, স্নায়ুকোষ বা নিউরনের গঠন লেখো। 16 নম্বর, ক্রিস্টি কি? 17 নম্বর, এককোষী জীব কাকে বলে? উদাহরণ দাও। 1 + 1। 18 নম্বর, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? 19 নম্বর, যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? 20 নম্বর, বহুকোষী জীব কাকে বলে? উদাহরণ দাও। তো তোমাদের দেখো জীবনবিজ্ঞানের যে অধ্যায়টা আছে সেখান থেকে যত 2 নম্বর প্রশ্ন হতে পারে সবকটা প্রশ্নই কিন্তু এখানে দেওয়া হলো।
আশা করি এগুলো তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে। যদি তোমরা বাই চান্স এগুলো তোমরা বইয়ে না পাও আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য এই 2 নম্বর প্রশ্নগুলোর উত্তর আলাদা করে একটা ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। তো এই গেল তোমাদের দ্বিতীয় সেটের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর। তোমরা এর আগে যে সেটটা দিয়েছি সেখানেও কিছু দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দেখাচ্ছি লাইফ সায়েন্সের কিছু বড় প্রশ্নের উত্তর, প্রোক্যারিওটিক কোষ ইউক্যারিওটিক কোষের পার্থক্য, এইগুলো তোমরা দেখে নেবে। এছাড়াও এই যে দ্বিতীয় যে সেট দেওয়া হলো সেটাও দেখবে। তোমার যদি দরকার হয় তোমার জন্য আরও একটা সেট নিয়ে আসবো, এবং সবশেষে তোমরা তোমাদের এই যে সবকটা সেট মিলে একটি কম্বাইন বিজ্ঞানের ভিডিও নিয়ে আসবো, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব সাহায্য করবে। তো তোমাদের যে এই প্রশ্নগুলো করলেই যে তোমাদের পরীক্ষায় 100% কমন চলে আসবে তেমন কিছু নয়। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো এবং এই প্রশ্নের উত্তরগুলি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমাদের এর আগে অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইংরেজি এবং অঙ্কের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 এপ্রিল থেকে 11 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। তো এই প্রশ্ন এবং উত্তর পর্ব শুরু করার আগে দেখে নেব তোমাদের প্রশ্নের মান কেমন থাকছে এবং তোমাদের সিলেবাসটা ঠিক কেমন থাকছে। তো দেখো তোমাদের যেটা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষায় তোমাদের মোট থাকছে 65 নম্বর, মানে 3টে পর্ব মিলে তোমাদের মোট থাকছে 65 নম্বর। তার মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা হবে 25 নম্বরের এবং তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে 40 নম্বরের। এবার তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে লিখিত পরীক্ষা হবে, এই 25-এর মধ্যে 5 হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্টের লিখিত পরীক্ষা এবং এই 40-এর মধ্যে 10 হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্টের প্র্যাকটিক্যাল পরীক্ষা। অর্থাৎ তোমার যেটা হবে ফার্স্ট ইউনিট টেস্টে 5 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো এবার তোমাদের প্রথমে দেখিয়ে দিই লিখিত পরীক্ষায় কী সিলেবাস থাকবে। লিখিত পরীক্ষায় তোমাদের যেটা শারীরশিক্ষার মৌলিক ধারণা, এটা থাকছে তোমাদের 5 নম্বরের মধ্যে, ঠিক আছে। ব্যবহারিকটা আমি পরে আসছি, আগে এই প্রশ্ন উত্তরগুলি শারীরশিক্ষার মৌলিক ধারণা থেকে কিছু প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করে নিচ্ছি, তারপরে আমরা আসছি। দেখো প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো 3টি, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। শারীরশিক্ষার লক্ষ্য হলো ব্যক্তিসত্তার কর্মসূচি নাকি ক্রিয়াকৌশল নাকি উন্নতি নাকি পূর্ণ বিকাশ। তো এর সঠিক উত্তর হবে ব্যক্তিসত্তার পূর্ণ বিকাশ। তারপরে দেখো খ, শারীরশিক্ষা হলো শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির ড্যাশ গড়ে ওঠে। তো এটা সঠিক অপশন কি আছে আগে দেখে নাও, ব্যক্তিত্ব নাকি শৈশব নাকি আচরণবিধি নাকি শৃঙ্খলা। উত্তর হবে শারীরশিক্ষা হলো শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির আচরণবিধি গড়ে ওঠে। চলে আসছি পরের প্রশ্নে, শারীরশিক্ষার অবদান সমাজ জীবনে কি হবে, অবহেলিত নাকি গৌণ নাকি স্বাভাবিক নাকি অনস্বীকার্য। সঠিক উত্তর হবে শারীরশিক্ষার অবদান সমাজ জীবনে অনস্বীকার্য। তারপরে দেখো ঘ, শারীরশিক্ষার জৈবিক প্রয়োজনীয়তা হলো, তো এর অপশনে আগে কী আছে দেখে নিই, সুষম শারীরিক বৃদ্ধি ও বিকাশ, মানসিক বিকাশ, অভ্যাস গঠন, আন্তর্জাতিক বোঝাপড়া। তো এর সঠিক উত্তর যেটা হবে শারীরশিক্ষার জৈবিক প্রয়োজনীয়তা হলো সুষম শারীরিক বৃদ্ধি ও বিকাশ। দেখো স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদান হলো, দেখো অপশন কি আছে, নমনীয়তা, গতি, ক্ষিপ্রতা আর ভারসাম্য। তো এর সঠিক উত্তর হবে স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হলো নমনীয়তা। দেখো দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হলো, তোমাদের অপশন আছে সমন্বয় সাধন, দেহ উপাদান, নমনীয়তা, পেশি সহনশীলতা। তো তোমাদের যেটা সঠিক উত্তর সেটা হবে দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হলো সমন্বয় সাধন। এবার দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমাধান করতে হবে, 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান আছে হাফ করে, অর্থাৎ 2, প্রথমে আছে 3 তারপরে 2, এভাবে কিন্তু তোমাদের 5 নম্বর কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখো আগে কি আছে প্রশ্নে, বাম স্তম্ভ আর ডান স্তম্ভে কি আছে। বাম স্তম্ভে যেটা আছে গতি, প্রতিক্রিয়ার সময়, নমনীয়তা, ক্ষিপ্রতা। আর ডান স্তম্ভে কি আছে, অস্থিসন্ধি, সঞ্চালন ক্ষমতা, শাটল রান, ন্যূনতম সময় অতিক্রান্ত দূরত্ব, নির্দেশ ও কাজ শুরু, মধ্যবর্তী সময়। তো এবার যেটা সঠিক উত্তর সেটা কি হবে, দেখো প্রথমে গতি, ন্যূনতম সময়ে অতিক্রান্ত দূরত্ব, প্রতিক্রিয়ার সময়, নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময়,
নমনীয়তা এটা দেখো অস্থিসন্ধি সঞ্চালন ক্ষমতা, আর ক্ষিপ্রতা এটা দেখা হবে শাটল রান। তো এটাই কিন্তু তোমাদের 5 নম্বরের লিখিত সাজেশন প্রশ্ন উত্তর। তোমাদের যদি আরেক সেট দরকার হয় লিখিত পরীক্ষার প্রশ্ন, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আরেক সেট তোমাদের জন্য 5 নম্বরের প্রশ্ন নিয়ে চলে আসবো। এবার আমাদের যেটা আছে মেন, দেখো পূর্ণমান ব্যবহারিকে 10 আছে, সেই 10 ব্যবহারিকে বা প্র্যাকটিক্যালে কোথা থেকে আসবে সেটা একবার আমরা দেখে নিচ্ছি। দেখো এই যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 10 নম্বর আছে সেটার ভাগটাকে দেখে নাও। বিভাগ ক শারীরিক সক্ষমতা পরিমাপ, এখান থেকে কিন্তু প্র্যাকটিক্যালে তোমাদের 3 নম্বর থাকবে। এছাড়াও বিভাগ ক্ষয়ে থাকছে অ্যাথলেটিক্স, এখান থেকে তোমাদের 7 নম্বর কিন্তু তোমাদের থাকছে। যে 7 নম্বর বললাম অ্যাথলেটিক্স, সেখানে তোমাদের কি আছে দেখো, তোমাদের রেস আছে, রেসেও কিন্তু তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন কীভাবে দেওয়া আছে, স্টার্টিং পজিশন অফ দ্য রান সেটা ঠিকভাবে রাখো, সেটা কত পাবে সেইভাবে কিন্তু তোমাদের দেওয়া আছে, এখানে দেখে নিতে পারো। লং জাম্পে লং জাম্প আছে, এছাড়া হাই জাম্প আছে, শর্টপুট আছে, জ্যাভলিন থ্রো আছে, ডিসকাস থ্রো আছে। এবার এটা তোমাদের বিভিন্ন স্কুল ভিত্তিক বিভিন্ন রকম কিন্তু এটা করানো হতে পারে। দেখো তোমাদের বিদ্যালয়ের প্র্যাকটিক্যালে কী কী করানো হচ্ছে সেই অনুযায়ী কিন্তু তোমরা সেভাবে প্র্যাকটিস করো। তো এই ছিল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যে হুবহু এই প্রশ্নই আসবে তার কোনো মানে নেই, তোমাদের একটা প্রশ্নের ধারণা এবং তোমাদের ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা আনা হলো। তোমাদের যদি আরও এক সেট দরকার হয় আমি আগেই বললাম অবশ্যই আমি সেরকম প্রশ্ন নিয়ে আসব। তো তোমাদের এর সাথে সাথে প্রতিটি সাবজেক্টের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেল। এবার তোমাদের সমস্ত সাবজেক্ট অর্থাৎ তোমাদের 7খান সাবজেক্ট নিয়ে একটি অল সাবজেক্ট ভিডিও আসবে। সেই ভিডিও যদি তোমাদের খুব তাড়াতাড়ি দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে, সেই ভিডিওর মধ্যে একসঙ্গে তোমরা সব সাবজেক্ট পেয়ে যাবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তার সবচেয়ে আগে আপডেট তোমাদের কাছে পৌঁছায়। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।